আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরা তোমাদের ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি এই 5টা সাবজেক্টের উপর ওয়ান শট এমসিকিউ সিরিজ লঞ্চ করেছি। সো ক্লাসগুলো তোমরা একদম ফ্রিতেই পেয়ে যাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা তোমাদের ফিজিক্সের তরঙ্গ এবং শব্দ এই চ্যাপ্টারের উপর ওয়ান শট একটা ক্লাস করব এমসিকিউর উপর টোটালি, এবং এই এমসিকিউ গুলা খুবই প্রিমিয়াম লেভেলের, অর্থাৎ এ যাবৎকালে 2018 সাল থেকে এই যাবৎকাল পর্যন্ত যত ধরনের কোশ্চেন এসেছে এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেকটা টাইপের কোশ্চেন একদম ডিটেইলসে আজকে ক্লাস আলোচনা করা হবে। সো তোমরা এই ক্লাসগুলো যদি করো বা এই ক্লাসটা বা সামনে যে ক্লাসগুলো আপলোড করা হবে তার যদি তোমরা কমপ্লিটলি করতে পারো, তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? সো ক্লাসগুলো খুবই প্রিমিয়াম হবে। ইতিমধ্যে আমাদের ম্যাথ, কেমিস্ট্রির অলমোস্ট 60 to 70% ক্লাস আপলোড হয়ে গিয়েছে। আজকে আমাদের ফিজিক্স অফিসিয়ালি শুরু হলো এবং আমরা তরঙ্গ শব্দ দিয়ে শুরু করব। সো তোমাদের চ্যাপ্টার আছে যে কয়টা, এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমাদের এমসিকিউ ওয়ান শট এই সিরিজের ক্লাসগুলো আপলোড করে দেওয়া হবে তোমাদের পরীক্ষার আগেই। সো তোমরা যারা এখনো মনে করছো যে তোমাদের প্রিপারেশন আরো ভালো এবং মজবুত করা পসিবল হতে পারে, তারা কিন্তু চাইলে এই ক্লাসগুলো করে দেখতে পারো। এখানে আমরা 80 থেকে 90টা বা কোনো কোনো ক্ষেত্রে 100+ এমসিকিউর মাধ্যমে কিন্তু তোমাদের প্রত্যেকটা এমসিকিউর ভীতি এবং খুব জোরালোভাবে ডিটেলস সহ কনসেপ্ট ওয়াইজ তোমাদের প্রত্যেকটা সলিউশন এনে দিচ্ছি। সো তোমরা যারা যারা এখনো টেস্ট পেপার সলভ করোনি কিংবা ভাবতেছো যে কোত্থেকে এমসিকিউ সলভ করবো, তারা কিন্তু এই ভিডিওগুলো জাস্ট একবার দেখে নিলেই কিন্তু প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা স্টার্ট করি, আমাদের তরঙ্গ এবং শব্দ আমরা স্টার্ট করি। আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটা? অনেকগুলো বোর্ডে আসছে। বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র হচ্ছে হারমোনিয়াম। এটা বোঝানোর কিছু নাই, এটা তোমরা হচ্ছে দেখে নিবা। ঠিক আছে? সো দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য থেকেও ছোট তরঙ্গ দৈর্ঘ্য কি বলে? এটা অনেকগুলো বোর্ডে আসছে। সো দৃশ্যমান আলো কি? দৃশ্যমান আলো হচ্ছে যে আলোটা আমরা দেখি। তো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় হচ্ছে আমাদের 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে, তাই না? 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। সো এর মধ্যে ছোট যেটা আছে 380, এই 380 ন্যানোমিটার থেকেও ছোট যে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কি বলে এটাকে, রে বা রশ্মি, সেগুলোকে আমি বলে হচ্ছে আলট্রাভায়োলেট রে বা ইউভি রশ্মি, তাই না? ওগুলোকে আমি বলে হচ্ছে আলট্রা ভায়োলেট বা এক কথায় ইউভি রশ্মি। ঠিক আছে? বা অতিবেগুনি রশ্মি বলা হয় অনেক ক্ষেত্রে। সো আলট্রাভায়োলেট রে। ঠিক আছে? 2 এর হচ্ছে বি অ্যানসার। এবার আসো আমরা শুরু করি আমাদের মেইন পড়াশোনা। সো নিচের কোন মাধ্যমে শব্দ দ্রুত চলতেছে? বলো, নিচের কোন মাধ্যমে শব্দ বেশি দ্রুত চলে? দ্যাট মিন্স তিনটা মাধ্যম আছে, কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়ের মধ্যে সবসময় সর্বদা মনে রাখবা কঠিন পদার্থের ক্ষেত্রে শব্দের বেগটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে? কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন এর বলে লেখা রাখো। ঠিক আছে? কঠিন, তরল, বাতাস বা বায়ু। সো শব্দের বেগের ধারা বলতে পারো এটাকে। হ্যাঁ, ঠিক আছে? ওকে। এবারে সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা। সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা দিয়ে একই প্রাবল্যের খাদের সুর চলাচলের মধ্যে পার্থক্য বোঝা যায়। ঠিক আছে? উৎসের কম্পাঙ্কের উপর নির্ভর করে, অবশ্যই নির্ভর করবে। শব্দের পার্থক্য বোঝা যায় না। 3 নাম্বারটা মিলতেছে না। শব্দের পার্থক্য বোঝা যায় হচ্ছে সুরের গুণ দিয়ে। সুরযুক্ত শব্দের যে সুরের গুণ একটা বৈশিষ্ট্য আছে, এই সুরের গুণ দিয়ে শব্দের পার্থক্য বোঝা যায়, তীক্ষ্ণতা দিয়ে বোঝা যায় না। সো তীক্ষ্ণতা দিয়ে বোঝা যায় কি? একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য এবং কম্পাঙ্ক এটার উপর নির্ভর করে। ঠিক আছে? ওকে। নিচের কোন তরঙ্গের শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায়? নিচের কোন তরঙ্গের শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায় বলো তো? ওয়েভ ফাংশন। এটা পুরোপুরি মুখস্থ, এখানে বোঝানোর কিছু নাই। 6 নাম্বার বলছে শব্দের তীব্রতার একক কি? আসো, শব্দের তীব্রতাকে আমি প্রকাশ করি কি দিয়ে বলো তো? সূত্র জানো না? I = P/A। সো P হচ্ছে ক্ষমতা আর কি। সো এখান থেকে আমি বলতে পারি P মানে হচ্ছে আমাদের W/T, আর একটা A ছিল। সো W হচ্ছে আমাদের কি কাজ বা শক্তি, শক্তির একক কি? জুল বা কাজের একক জুল। T এর একক হচ্ছে সেকেন্ড, A এর একক হচ্ছে মিটার স্কয়ার। সো আলটিমেটলি আমরা আসছে J S = 1 M = 2। সো
শব্দের তীব্রতা একক হচ্ছে জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে 6 এর 1 হচ্ছে অ্যানসার। আবারও বলছে কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ, কঠিন মাধ্যমে বললাম। তারপরে নিচে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বলো কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, লাল বেগুনি, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ঠিক আছে, এদের মধ্যে ইনফ্রারেড, বেনি আসহ কলা, লালের হচ্ছে সবচেয়ে কম, তারপরে বেগুনি, তারপরে অতি বেগুনি, তারপরে হচ্ছে ইনফ্রারেড। তাহলে এই হিসাব করলে ইনফ্রারেডের হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আসো ম্যাথ দিয়ে আমরা শুরু করি। ম্যাথটা ভালো মতো বুঝো, ম্যাথটা ভালো মতো বুঝো। বলছে এই হচ্ছে আমাদের একটা প্রতিফলক পৃষ্ঠ, সি পয়েন্ট, বি পয়েন্ট, এ পয়েন্ট, এবং এখানে আছে আমাদের এস পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের উৎস। ঠিক আছে, মানে সোর্স আর কি, যেখান থেকে শব্দ হচ্ছে। ওকে, বলছে এই প্রতিফলক পৃষ্ঠ থেকে সি পয়েন্টের দূরত্ব হচ্ছে 16.5, বি এবং সি এর মধ্যে পার্থক্য হচ্ছে 0.5 মিটারের, আর এ আর বি এর মধ্যে পার্থক্য হচ্ছে 3 মিটারের, রাইট? এবং ওই দিনে টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সরি 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। এবং বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড যদি হয়। তাহলে উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে যেতে শব্দের কত সময় লাগবে? উৎস কোথায়? এস, প্রতিফলক পৃষ্ঠ কোথায়? এ হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। উৎস থেকে শব্দ যাবে প্রতিফলক পৃষ্ঠের ধাক্কা খেয়ে, আবার শব্দ কি করবে? প্রতিফলক পৃষ্ঠে ব্যাক করবে। কত সেকেন্ড টাইম লাগবে? এখন দেখো কিভাবে এটা করা যেতে পারে বলো তো। আমি যদি বলি যে আমাদের কাছে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে 2d vt, আরেকটা আছে d vt। আমরা কোন সূত্র কখন ইউজ করি? অনেকে এই সূত্র দুইটার অ্যাপ্লিকেশন ভুলে যায়, তারা বুঝতে পারে না যে কখন কোনটা ইউজ করতে হবে। বাট এটা কিন্তু একটা কনসার্ন যে কোন সূত্রটা তুমি কখন ইউজ করবা। ঠিক আছে, সো 2d vt আমরা কখন ইউজ করব? 2d vt ইউজ করতে হবে যখন প্রতিধ্বনি টাইপের কিছু আসবে, প্রতিধ্বনি বা শব্দ শোনা যাবে কি যাবে না এই টাইপের কোশ্চেন যখন করবে, তখন 2d vt এইটা ইউজ করবা। আর d vt ইউজ করবা কখন? যখন বলবে যে শব্দ কোন একটা সার্টেন দূরত্ব গেছে, কতটুকু সময় লাগছে গ্যাস চাইতে। ঠিক আছে, তো এখানে বলছে যে উৎস থেকে শব্দ হবে, তো উৎস থেকে শব্দ প্রতিফলক পৃষ্ঠে যাবে, উৎস থেকে শব্দের প্রতিফলক পৃষ্ঠে যাবে। তো শুধুমাত্র গ্যাস আর আসে তো নাই, মানে প্রতিধ্বনি টাইপের কিছু নাই। সেখানে আমাদের ইউজ করতে হবে d vt, এই সূত্রটা ইউজ করতে হবে। ঠিক আছে, আমি যদি d vt ইউজ করি, সো t কি? d বাই v, d কত? 30 মিটার, টোটাল 30 মিটার বলছে দূরত্ব, 30 মিটার। v কত? v জানি না। v বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 330, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? শব্দের বেগ তাপমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে তুমি যত বেশি তাপমাত্রা বাড়াবা, তোমার ভিও তত বেশি বাড়বে, সমানুপাতিক, বাট বর্গমূল হারে বাড়বে আর কি। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি শব্দের বেগ 330 হয়, তাপমাত্রা যখন আমি 0 থেকে 20 নিচ্ছি, তাহলে অবশ্যই আমাদের বেগ বাড়বে। তাই প্লাস দিলাম, কতটুকু বাড়বে? 0.6 এর সাথে ওই পরিমাণ তাপমাত্রাটা গুণ করে দাও। তাহলে কত আসবে বলো? 0.6 ইনটু 20 লাস্ট আমাদের 342 মিটার পার সেকেন্ড, 342 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা কত? 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে 342 তোমরা হিসাব করবা, হিসাব করলে তোমরা পাবা হচ্ছে 0.088 এত সেকেন্ড। তাহলে 9 এর সি হচ্ছে অ্যানসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, সহজ অঙ্ক। 9 এর সি অ্যানসার। এবং
10 এর ক্ষেত্রে বলছে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা, যে এবার প্রতিধ্বনি তুমি শুনতে পারবা কি পারবা না। তো 1 নম্বরে বলছে যে সি পয়েন্টের ক্ষেত্রে, হ্যাঁ এই যে সি পয়েন্টের ক্ষেত্রে বলছে যে এই ক্ষেত্রে আমার প্রতিধ্বনি আমি শুনতে পারবো কিনা। সো প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় কত বলতো? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড, ঠিক আছে, প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময়। সো প্রতিধ্বনি শোনার জন্য 0.1 সেকেন্ড যদি সময় হয়, তাহলে এখন আমাদেরকে ইউজ করতে হবে 2D VT, ওই সূত্র দিয়ে 2D VT, ঠিক আছে। সো 2D VT যদি আমি ইউজ করি, প্রতিধ্বনি শোনার যদি ন্যূনতম সময় আমি জেনে থাকি, সো D যদি আমি বের করি VT বাই 2, V হচ্ছে আমাদের 342, T হচ্ছে কত বলতো ভাইয়া? T হচ্ছে 0.1, তাই না? 0.1 ডিভাইডেড বাই 2, এখান থেকে তুমি হিসাব করলে পাবা 17.1 মিটার পাচ্ছি। এটা তাহলে কি বোঝাচ্ছে? সি পয়েন্টটা আছে 16.5 মিটার দূরে, 16.5 মিটার দূরে। ওখান থেকে যদি সাউন্ড করে কেউ, তাহলে কিন্তু সে কোনো প্রতিধ্বনি শুনতে পারবে না। প্রতিধ্বনি শুনতে হলে তাকে একটা ন্যূনতম দূরত্ব দাঁড়াতে হবে। ন্যূনতম দূরত্বটা হচ্ছে 17.1। দ্যাট মিন্স সি পয়েন্টটা যদি এখানে হয়, প্রতিফলক পৃষ্ঠটা যদি এখানে মনে করো সি যদি এখানে হয়, এই দূরত্ব যদি 16.5 হয়, তাহলে এখানে সে প্রতিধ্বনি শুনতে পারবে না। প্রতিধ্বনি শুনতে হলে তাকে আরো কিছু পরিমাণ ব্যাকে যেতে হবে। কি পরিমাণ ব্যাকে যেতে হবে? এই যে এই পরিমাণ ব্যাকে যেতে হবে, যেখানে প্রতিফলক পৃষ্ঠ থেকে তার দূরত্বটা হবে হচ্ছে 17.1 মিটার। ওই পরিমাণ দূরত্ব তার এলেই সে প্রতিধ্বনি শুনতে পারবে বা একো শুনতে পারবে, আদারওয়াইজ পারবে না। তার মানে এই সিচুয়েশন অনুযায়ী সি পয়েন্টে প্রতিধ্বনি শোনা যাচ্ছে না। ওকে, এবার বি পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করো, বি পয়েন্টে শোনা যাবে কি না। সো বি পয়েন্টটা অ্যাকচুয়ালি কোথায় আছে? প্রতিফলক পৃষ্ঠ থেকে 16.5 প্লাস 0.5 কত? 17 মিটার। সো সি পয়েন্টে যেখানে প্রতিধ্বনি শুনতে 17.1 মিটার দূরে থাকা লাগতো, বি পয়েন্টে সে 17 মিটার দাঁড়ায় আছে, তাহলে কি শুনতে পারবে? বি পয়েন্টে অবশ্যই আরো দূরে দাঁড়াতে হবে, 17.1 মিটারের পরে আরো দূরে দাঁড়াতে হবে, তাহলে না শব্দ শোনা যাবে। তার মানে বি পয়েন্টে শব্দ শোনা যাবে, এটাও ভুল, যাবে না। তাহলে 1 আর 2 কোনটাই কিন্তু এখানে অ্যানসার না। সরি, এক তো অ্যানসার হয়ে আছে, বি কিন্তু আমাদের এখানে অ্যানসার না। সো বি যদি অ্যানসার না হয়, তাহলে অবশ্যই 1 আর 3 অ্যানসার হবে। 1 আর 3 অ্যানসার হলে 10 এ বি হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো 1 মিনিট ব্যাকওয়ার্ডে দিয়ে শুনে নিও আবার। 1 মিটার লম্বা একটি সুতায় 30 গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলিয়ে দিলে দোলনকাল কি বা কত হবে? ঠিক আছে? সো এটা আমরা কিভাবে করব? এটার জন্য তোমাদের বইয়ে সূত্র দেওয়া আছে, একদম প্রথম পেজে দেখবে সূত্র দেওয়া আছে। প্রথম পেজে সূত্র দেওয়া আছে। সূত্রগুলো কি কি দেওয়া ছিল? সূত্র দেওয়া ছিল এরকম যে T twice pi root over L by G, আর একটা সূত্র এরকম দেওয়া আছে স্প্রিং এর ক্ষেত্রে root over M by K। প্রথমটা হচ্ছে পেন্ডুলাম টাইপের কোনো বস্তুর জন্য, দ্বিতীয়টা হচ্ছে স্প্রিং এর টাইপ, মানে স্প্রিং টাইপের কোনো বস্তুর জন্য আর কি, ঠিক আছে? প্রথমটা হচ্ছে কিসের জন্য? প্রথমটা হচ্ছে পেন্ডুলামের জন্য বা সুতায় কোন একটা ভর ঝুলিয়ে রাখছি এই টাইপের কোন একটা সিস্টেমের জন্য, আর সেকেন্ডটা হচ্ছে স্প্রিং এর জন্য, মনে রাখবা। সো এখানে বলছে যে এই যে 1 মিটার লম্বা সুতা একটা ইটের টুকরা ঝুলিয়ে দিয়েছে, মানে পেন্ডুলাম টাইপের। তো এখান থেকে আমরা যদি সলভ করতে চাই, T twice pi root over L by G, তাহলে দেখো এখানে আমাদের কি কি জিনিস লাগতেছে। এই ধরনের কেসে সুতায় ভর ঝুলাই দিছি, এই ধরনের কেসে আমার পর্যায়কাল বের করতে শুধুমাত্র সুতোটা কতটুকু লম্বা এই ইনফরমেশনটা পাইলেই চলে, আর কিচ্ছু লাগে না। কারণ দেখো আছে কি twice pi root over L by G, মানে G তো আমি জানি অভিকর্ষ স্তর 9.8 পৃথিবীর ক্ষেত্রে, এটা তো আমার কোনো প্যারা নাই। তার মানে আমি যদি এখান থেকে বের করতে চাই যে twice pi root over 1 মিটার নয়, এই যে 1 ডিভাইড বাই 1.9 9.8 সরি 9.8, এখান থেকে আমি যদি হিসাব করি আমি কত পাই দেখো তো। এই দেখো 2 into pi into root over 1.9.8, 2 সেকেন্ড পাই, 2 সেকেন্ড পাচ্ছি। তাহলে 11 বি হচ্ছে অ্যানসার, ঠিক আছে? 2 সেকেন্ড পাচ্ছি, 11 বি হচ্ছে অ্যানসার। আসো নেক্সটে যাই। নেক্সটে বলছে একটি সুরশলাকার কম্পাঙ্ক 2 কিলোহার্টজ সুরশলাকা থেকে সৃষ্ট শব্দ বায়ু মাধ্যমে 340 মিটার পার সেকেন্ড বেগে গমন করতে পারে। সুরশলাকা থেকে সৃষ্ট তরঙ্গের পর্যায়কাল কত?
একটা সুরশলাকা আছে, সুরশলাকাটা 2 কিলোহার্টজ কম্পাঙ্ক ক্রিয়েট করতে পারে। সুরশলাকা থেকে সৃষ্ট শব্দ বায়ু মাধ্যমে 340 মিটার পার সেকেন্ড বেগে গমন করে। মনে রাখবা সুরশলাকার মাধ্যমে যে সকল সাউন্ড ক্রিয়েট হবে সবগুলো হচ্ছে যান্ত্রিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটা সংকোচন প্রসারণের মাধ্যমে আগায়। আচ্ছা, তো সুরশলাকা থেকে সৃষ্ট তরঙ্গের পর্যায়কাল কত বলো তো ভাইয়া? পর্যায়কালের সূত্র কি? T = 1/f না? 1/f তাহলে যে f তো দেওয়া আছে 2000 হার্টজ বা 2 কিলোহার্টজ আর কি। এখান থেকে তুমি 1/2000 দিলে आंसर পেয়ে যাবে কত? 0.0005 সেকেন্ড। ওকে, পাইলাম। তাহলে 12 এ হচ্ছে आंसर। সৃষ্ট তরঙ্গের ক্ষেত্রে প্রয়োজন যেটা ফার্স্টে বললাম যান্ত্রিক তরঙ্গ, তার মানে সুরশলাকা দ্বারা তৈরিকৃত কোনো শব্দ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। এবং যান্ত্রিক তরঙ্গ যেহেতু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটার কি কোনো তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাত কিন্তু থাকবে না। তরঙ্গ শীর্ষ আর তরঙ্গপাত থাকে কার? অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে সেটা থাকে, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে থাকে তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত। তো যান্ত্রিক তরঙ্গ যেহেতু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তার কোনো তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাত নাই। এখান থেকে তুমি হিসাব করলে দেখতেছো যে 3 নাম্বারটা মিলতেছে না, তাহলে 1 আর 2 মিলবে, 13 নম্বরের 1 আর 2 आंसर। হ্যাঁ, 13 নম্বরের এ आंसर। এবার আসো 14 নাম্বার। 14 কি বলছে? নিচের কোন সম্পর্কটা সঠিক? 14 নম্বরটা কোন সূত্র ইউজ করব বলো তো? 14 নম্বরটা কোন সূত্র ইউজ করব? এই সূত্রটাকে আবার ইউজ করতে হবে। ইউজ করো, এটাকে বর্গ করতে হবে, বর্গ করে জি এর ভ্যালু বের করতে হবে। দেখো 4 নাম্বারটার সাথে মিলছে, 4π² L/t²। হ্যাঁ, 14 এর 4 হচ্ছে आंसर। ওকে, এবার আসো 15 নাম্বার। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই 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 ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং খুব ভালো একটা কনসেপচুয়াল ম্যাথ। এটা দুইটা সিনারিও বলছে তোমাকে, একটা সিনারিও আমি আঁকি এই পাশে, ওকে, এটা মনে করো একটা সিনারিও, পি থেকে ও পর্যন্ত গেছে। এই পাশে আরেকটা সিনারিও ড্র করতে হবে। ওকে, আচ্ছা, তো বলছে এটা হচ্ছে আমাদের দুইটা অনুপ্রস্থ তরঙ্গ দেওয়া আছে। পি থেকে ও তে যাইতে লাগে 0.6 সেকেন্ড, 0.6 সেকেন্ড পি থেকে ও তে যাইতে। আবার এম থেকে এন এ যাইতে লাগতেছে 1.2 সেকেন্ড। বলছে যে দুইটা তরঙ্গ দেওয়া আছে, দুইটা তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত বের করতে। কম্পাঙ্কের অনুপাত কেমনে বের করব ভাইয়া? খুবই রিসেন্টলি, দেখো খুবই রিসেন্টলি দিনাজপুর বোর্ডে এই কোশ্চেনটা আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখন দেখো কম্পাঙ্ক কাকে বলে বলো তো? একটি একক পর্যায়কালে বা 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে, যাই বলো না কেন, 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে যে কটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে পারে তাকে আমি কি বলি? কম্পাঙ্ক বলি। 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন করবে তাকে আমি পর্যায়কাল বলতেছি, সরি কম্পাঙ্ক বলতেছি। এখন দেখো আমরা এখন একটু ব্রেকডাউন করব। আমরা যখন পূর্ণ কম্পন বলতে কি বুঝি? পূর্ণ কম্পন মানে হচ্ছে, মনে করো এই পয়েন্ট থেকে, পি পয়েন্ট থেকে শুরু করে যখন এই পয়েন্টে ঘুরে আসলো তখন একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়, তখন আমি তাকে বলি হচ্ছে একটা ল্যাম্ডা। এখন এই ল্যাম্ডাটা কিভাবে ভাঙতে হয়? ল্যাম্ডার ভাঙন জানো তোমরা? এই মনে করো একটা তরঙ্গ, এখানে আমাদের স্টার্টিং পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। যখন এ পয়েন্টে আসে তখন আসে আমাদের λ/4। বি পয়েন্টে λ/4 এর সাথে আরেকটা λ/4 আসে, হয়ে যায় λ/2। সি পয়েন্টে λ/2 এর সাথে আরেকটা λ/4 যুক্ত হয়। এখান থেকে কি পাওয়া যায় বলো তো? এই যে 4, 2λ plus λ, that means 3λ/4। ডি তে যখন আসে
এই 3 ল্যামডা 4 এর সাথে আরেকটা ল্যামডা বাই 4 হয়ে পুরো জিনিসটা ল্যামডা হচ্ছে। এই হচ্ছে ল্যামডার ব্রেকডাউন, মানে এক একটা আলাদা আলাদা পয়েন্টে ল্যামডাটা কত। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, যে যে এই প্রথম সিনারিওতে, 1 নাম্বার সিনারিওতে ল্যামডা হইলো, তারপরে এই যে আরেকটা ল্যামডা আসলো, তাহলে এইটুক কত, এই এইটুক কত বলো তো? এটা হাফ ল্যামডা না? তাহলে আমি বলতে পারি যে 0.6 সেকেন্ড সময় কম্পন সম্পন্ন হয় ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 পরিমাণ, বা 3 ল্যামডা বাই 2 বলতে পারি এটাকে একবারে আমি, 3 ল্যামডা বাই 2 নাকি? তাহলে 1 সেকেন্ডে কি আসে? 3 ল্যামডা বাই 2 ভাগ 0.6 বা গুণ দিলে এটাকে আসবে হচ্ছে 1 বাই 0.6 নাকি? তাহলে এখান থেকে আমি কোনো একটা হিসাব পাবো, মানে হিসাবটা কিভাবে করব বলো তো? এখান থেকে বলতে পারি আমরা 3 পাই বাই 2 5 ল্যামডা বাই 2। এটা হচ্ছে 1 সেকেন্ডে একটু কম্পন সম্পন্ন হয়, 1 সেকেন্ডে একটু পরিমাণ কম্পন সম্পন্ন হচ্ছে। তাহলে এটাই আমার ফ্রিকোয়েন্সি নাকি? ওইটা এটাই আমার ফ্রিকোয়েন্সি। এখন দ্বিতীয় সিনারিওর ক্ষেত্রে চিন্তা করো, দ্বিতীয়, এটা হচ্ছে 1 নাম্বার সিনারিওর ক্ষেত্রে। এখন আসলে দ্বিতীয় সিনারিওর ক্ষেত্রে কি হচ্ছে? দ্বিতীয় সিনারিওর ক্ষেত্রে দেখো যে একটা ল্যামডা, দুইটা ল্যামডা তৈরি হয়েছে, হ্যাঁ? সো 1.2 সেকেন্ডে দুইটা ল্যামডা তৈরি হয়, তাই না? 1 সেকেন্ডে কয়টা ল্যামডা তৈরি হচ্ছে? 2 ডিভাইডেড বাই 1 পয়েন্ট, এই যে 2 ল্যামডা ডিভাইডেড বাই 1.2 টা, তাই না? নাকি? যদি 10 দিয়ে যদি গুণ করো বলবে 20, এখানে পাবা 12 ল্যামডা। তুমি এখন আগে 4 দিয়ে ডিভাইড করলে পাবা হচ্ছে 5 ল্যামডা, এখানে পাবা হচ্ছে 3 ল্যামডা। সো এটাকে আমি মানে প্রথমটাকে আমি বলছিলাম f1, দ্বিতীয়টাকে আমি পাইলাম হচ্ছে f2, কারণ 1 সেকেন্ডে যে কয়টা কম্পন সম্পন্ন হবে এটা তো আমাদের কম্পাঙ্ক। সো কম্পাঙ্ক দুটো আবার ভাগ করো, f1 f2, এখান থেকে পাচ্ছি আমরা 5 ল্যামডা বাই 2 ভাগ বা গুণ করলে আমি পাবো হচ্ছে এখান থেকে 3 বাই 5 ল্যামডা, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 3 বাই 2, দ্যাট ইজ আমি বলতে পারি 3 অনুপাত 2। দেখো 15 সি হচ্ছে অ্যানসার। দেখছো সিকিউ টাইপের ম্যাথ দিয়ে রাখছে এমসিকিউতে, কত বড় কিছু না। ঠিক আছে, 15-3 হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে, 3 অনুপাত 2। দ্যাট মিন্স এই টাইপের যে বোর্ডগুলো আছে দিনাজপুর, যশোর, সিলেট, এর একটু টাইপের কঠিন কোশ্চেন করে। এবার কিন্তু অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার হাই চান্স আছে। সো যারা এতদিন ভাবতা যে আমি ঢাকা বোর্ডে পড়ি, আমার তো কঠিন সলভ করার দরকার নেই, আমি মোটামুটি লেভেলে সলভ করতে পারলেই হচ্ছে, কারণ আমরা সবাই জানি এটা কিন্তু একটা সত্য কথা যে ঢাকা বোর্ডে কোয়েশ্চেন কিন্তু খুব ইজি হয়, এবং ওই রেসপেক্টে তুমি এখান থেকে কিন্তু কম্পেয়ার করতে পারো ঢাকা বোর্ডে কি আসছে, দিনাজপুর বোর্ডে কি আসছে। দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড একটু উল্টাপাল্টা টাইপের কোয়েশ্চেন করে, দেখলেই দেখবেন কত বড় টাইপের কোয়েশ্চেন। সো অভিন্ন প্রশ্নপত্র যদি পরীক্ষা হয়, ঢাকা বোর্ড কি আর দিনাজপুর বোর্ড কি সবাই মিলে কোয়েশ্চেন করবে, মিক্স আপ কোয়েশ্চেন হবে, টাফও থাকবে, সহজও থাকবে, ইউ হ্যাভ টু সলভ দ্যাম। সো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো ভাইয়ারা, যা বলতেছি যেভাবে বলতেছি একটু বেসিক গুলো নেওয়ার চেষ্টা করো, কারণ বেসিক থেকে এই কোশ্চেনটা পুরোপুরি বেসিক থেকে করতে হচ্ছে। মানে 1 সেকেন্ডে কি আসছে, এটা 5 ল্যামডা বাই 2, এটাই আমি কম্পাঙ্ক হিসেবে পড়ছি, কম্পাঙ্কের অনুপাত বাই 3 অনুপাত 2 আসছে। কিন্তু এনাফ প্র্যাকটিস বা থিওরি কনসেপ্ট তোমার আছে ঠিকই, বাট কনসেপ্টের প্রয়োগ তোমার জানতে হবে, কনসেপ্টের অ্যাপ্লিকেশন তোমাকে জানতে হবে। তুমি জানো 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে আমরা কম্পাঙ্ক বলি, এটা সবাই জানে, বাট এই ম্যাথে যে এটা অ্যাপ্লাই করতে হবে, এটা যদি তুমি প্র্যাকটিস না করে না তুমি কিন্তু ধরতে পারবে না। সেজন্য প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এজন্য প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। বাদুর কত কম্পাঙ্কের শব্দ তৈরি করে বলো তো? তোমাদের বইয়ে
শ্রাব্যতা সীমা দেওয়া আছে 20 থেকে 20,000 হার্টজ, কিন্তু এটা কার শ্রাব্যতা সীমা বলো? এটা হচ্ছে তোমার শ্রাব্যতা সীমা, তোমার আমার মানুষের। দিনাজপুর বোর্ড তো একটু দুষ্টামি করে, তারা তো মানুষ চাবে না, তারা দিয়ে দিচ্ছে বাদুরের কত ভাই বলো। তো মানুষের শেষ হয় হচ্ছে 20 থেকে 20,000 হার্টজে, মানে 20,000 হার্টজে মানুষের শেষ হয়, বাদুরের শুরু হয় ওই 20,000 দিয়ে, মনে রাখবা 20,000 হার্টজ দিয়ে শুরু হয়। 20,000 থেকে 120,000 মানে 1,20,000 হার্টজ, এটা হচ্ছে বাদুরের কি কম্পাঙ্ক। মানে বাদুড়ে এত কম্পাঙ্কে শব্দ তৈরি করতে করতে উড়ে। এবং আরো হিসাব মনে রাখতে পারো, এটা হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড, বাদুড় হচ্ছে আল্ট্রাসাউন্ড, বা বাংলায় বললে শব্দোত্তর তরঙ্গ ক্রিয়েট করে উড়ে। সো বাদুড় প্রায় কত কম্পাঙ্কে শব্দ তৈরি করে? 20 থেকে 20 কিলোহার্টজ থেকে 120 কিলোহার্টজ। এখানে 20 ও দাও নাই, 120 ও দাও নাই, 100 কিলোহার্টজ দেওয়া আছে, তার মানে 100 কিলোহার্টজই অ্যান্সার। ওকে, বুঝতে পারছি। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় কোনটা বলো? এটা আমি বলবো না, এটা হচ্ছে মাধ্যমের স্থিতিস্থাপকতা, এটা মুখস্থ করবে, এখানে বোঝার কিছু নাই। এবারটা মুখস্থ অনেকগুলা বোর্ডে আসছে, এবারও আসতে পারে। শব্দের তীব্রতার একক কি? 26, এটা তোমাদের আসতে পারে। এটা আমার কেন জানি মনে হচ্ছে যে শব্দের তীব্রতার একক কি, এটা আসতে পারে তোমাদের, ঠিক আছে? এবং এটার অ্যান্সার হবে হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। ওই আগে একটা সূত্র দেখলাম না কিছুক্ষণ আগে, I is equal to P by A, P মানে তো ওয়াট বা ক্ষমতা, এটা ওয়াট ডিভাইডেড বাই মিটার স্কয়ার, সো W মিটার ইনভার্স 2 শব্দের তীব্রতার একক, ঠিক আছে? 19 নম্বরে কি বলছে? একটি শব্দ তরঙ্গ বাতাসে 5 সেকেন্ডে 1750 মিটার দূরত্ব অতিক্রম করলে তরঙ্গটির যদি তরঙ্গ দৈর্ঘ্য 0.5 হয়, কম্পাঙ্ক কত? এটা কেমনে বের করবা ভাইয়া? আগে তো আমাদের বেগ লাগবে, বেগ ছাড়া তো v0 f আমরা দিতে পারতেছি না, কারণ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। সো যেহেতু শব্দ বলছে যে বাতাসে 5 সেকেন্ডে 1750 মিটার পর অতিক্রম করতেছে, গতি অধ্যায় থেকে এখন s vt এটা নিয়ে আসো। সো v s by t, s হচ্ছে দেওয়া আছে 1750, t দেওয়া আছে কত? 5, তাই না? এখান থেকে আমি v এর ভ্যালু তাহলে কত পাবো? 350 পাবো, আই গেস 3 5 15 250, হ্যাঁ এখানে হচ্ছে 350 পাচ্ছি আমরা, হ্যাঁ 350 মিটার পার সেকেন্ড পাইলাম। তো বলছি কম্পাঙ্ক কত ভাই? কম্পাঙ্ক যে f is equal to lambda by v, সরি v by lambda, v by lambda। সো v হচ্ছে আমাদের 350 পাইলাম, lambda দেওয়া আছে 0.5, এখান থেকে আমাদের অ্যানসার হচ্ছে আমাদের 700 হার্টজ, তার মানে 19 এর সি অ্যানসার, ঠিক আছে? 19 এর সি অ্যানসার। বিশ্বে কি বলছে? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে? এটা তো ম্যাথ করার কিছু নাই, এটা শর্টকাট দিয়ে করবা। এটা কি শর্টকাট দিয়ে করবা বলো তো? দেখো, এমনি যদি কেউ সূত্র দিয়ে করতে চায়, সূত্রটা হবে হচ্ছে v v প্রপোর্শনাল টু √t, এর দিয়ে করার কোনো দরকার নাই। তুমি করবে হচ্ছে 332 প্লাস 0.6 ইনটু থিটা ডিগ্রি সেলসিয়াস, এটা ইউজ করবা অলওয়েজ, এটা ইউজ করবা, ঠিক আছে? তো থিটার জায়গায় জাস্ট কোন থিটাটা দিছে ওটা বসাবা, 40 ডিগ্রি 30 20 50 যাই বলবো না কেন ওটা বসাবা, 40 ডিগ্রি এখানে বসাও, তুমি পাবা হচ্ছে 353 মিটার পার সেকেন্ড। ওকে, এটা শর্ট ট্রিক্স, এটা মনে রাখবা। 20 নাম্বার, কোন মাধ্যমে শব্দের বেগ কম? শব্দের বেগ কোন মাধ্যমে বেশি এটা বলো? কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, সবচেয়ে কম কোথায়? বাতাস। বাতাস আছে না? আছে, 21 সি অ্যানসার। বাদুড় 100 কিলোহার্টজ কম্পনে শব্দ তৈরি করে, এটি কি ধরনের শব্দ? শব্দোত্তর শব্দ, শব্দোত্তর বা আল্ট্রাসাউন্ড তরঙ্গ। বাদ্যযন্ত্র দ্বারা উৎপন্ন শব্দের পার্থক্য নিচের কোনটি দ্বারা বোঝা যায়? শব্দের পার্থক্য বলছে, তো পার্থক্যটা মনে রাখবা সুরের গুণ দিয়ে, হ্যাঁ? আর তীক্ষ্ণতা হচ্ছে গিয়ে বাকিগুলোর উপর ডিপেন্ড করে, চাপ, ঘনত্ব, তারপরে তাপমাত্রা, এগুলো হচ্ছে তীক্ষ্ণতা। আচ্ছা সরি তীব্রতা, তীক্ষ্ণতা তো না, মানে তীব্রতা বলতেছি কেন? বেগ, শব্দের বেগ, শব্দের বেগ কিসের উপর ডিপেন্ড করতেছে? এগুলো তোমাকে আমি এক লাইনে লিখে দেই। এই যে দেখো, শব্দের বেগ ডিপেন্ড করতেছে কার কার উপর? যে ভি ডিপেন্ড করে হচ্ছে এফ এর উপর, ল্যামডার উপর, তারপরে পি এর উপর, রো এর উপর, ঠিক আছে? এসবের উপর ডিপেন্ড করে। আর
পার্থক্য, শব্দের যে পার্থক্য, শব্দের পার্থক্য এটা ডিপেন্ড করা হচ্ছে গুণের উপর। হ্যাঁ, আর শব্দের তীক্ষ্ণতা, তীক্ষ্ণতার উপর হচ্ছে গিয়ে খাদের খাদের সুর, চড়া সুর, এই যে সুরের যে বিষয়গুলো এগুলো হচ্ছে শব্দের তীক্ষ্ণতা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই যে 24 নম্বর আমরা দেখবো। দেখো, বাতাসে শব্দের বেগ কিসের উপর ডিপেন্ড করে? এই দেখো শব্দের বেগ কিসের উপর ডিপেন্ড করে লেখা রাখছি, তাপমাত্রার উপর। তাপমাত্রা তো লিখি নেই, তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপমাত্রার উপর ডিপেন্ড করে, কিভাবে ডিপেন্ড করে? তাপমাত্রার উপর ডিপেন্ড করে হচ্ছে v is proportional to √t। তাহলে বাতাসে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের উপর, তাপমাত্রার বর্গমূলের উপর ডিপেন্ড করে, নট বর্গের উপর। হ্যাঁ, বর্গমূলের উপর ডিপেন্ড করে, নট বর্গের উপর। বুঝলাম। বাতাসের চাপের উপর নির্ভর করে না। চাপের উপর তো নির্ভর করে, চাপের উপর তো নির্ভর করে। তাহলে এটা আমাদের 2 নাম্বারটা মিললো না, 1 নাম্বারটাও মিলে নেই। তাহলে আদত পক্ষে 3 নাম্বারটা হওয়ার কথা, বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা কেমন মনে রাখতে হবে? সূত্রটা হচ্ছে বেসিক্যালি v is equal to √3p/ρ। এখান থেকে আমরা বলতে পারি v is proportional to √p বা v is proportional to হচ্ছে 1/ρ। এই রো মানে কি ভাই? রো মানে হচ্ছে ঘনত্ব, ডেনসিটি আর কি, ঘনত্বের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এটা মিললো, বাকিগুলো একটাও মিলে নাই। 3 নাম্বারটা জাস্ট লিখেছে, বাট 3 নাম্বারটা অপশনেই নাই। তাহলে অপশনের মধ্যে গ্যাঞ্জাম আছে। ঠিক আছে, বাট ওইভাবে হিসাব করলে তোমাকে দেখতে হচ্ছে যে শুধুমাত্র 3 নাম্বারটাই কিন্তু আমাদের মিলতেছে। এবার আসো 25 নম্বরে কি বলছে। 25 নম্বরের ফার্স্টে বলছে যে তরঙ্গটার পর্যায়কাল কত। দেখো আমাদের f দেওয়া আছে, মানে কম্পাঙ্ক দেওয়া আছে। তো পর্যায়কাল কিভাবে বের করবা? 1/f, 1/100 0.01 হার্টজ, সরি সেকেন্ড আর কি। তাহলে 25 এর বি হচ্ছে आंसर। ওকে, বুঝছো? 0.01 সেকেন্ড। 26 নাম্বারটা কি দেখো, 26 নাম্বারটা বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত। আসো 26 নাম্বারটা আমরা একটু দেখি। আমাদের তরঙ্গ দেওয়া আছে এরকম, সো মনে করো যে এই 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 একটু গেল, এই পুরোটা হচ্ছে আমাদের 8 মিটার। সো আমি একে বলছি এ পয়েন্ট, একে বলছি বি পয়েন্ট, একে বলছি সি পয়েন্ট। তো এই যে পয়েন্টগুলো যদি আমি λ/4 পরিমাণ বামে সরাই, λ/4 পরিমাণ বামে সরাইলে তখন আমাদের পয়েন্টগুলো এরকম হয়ে গেল না? এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। তখন এই পুরোটুক হয়ে গেল আমাদের 8 মিটার। 8 মিটারের মধ্যে আমি কয়টা তরঙ্গ পাচ্ছি? একটা, দুইটা, সরি হ্যাঁ দুইটা তরঙ্গ পাচ্ছি, মানে 2 ল্যামডা পাচ্ছি। তো সেক্ষেত্রে 2 ল্যামডা ইজ ইকুয়াল টু আমি বলতে পারি হচ্ছে 8। সো ল্যামডা ইজ ইকুয়াল টু বলতে পারি 4। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4। বুঝছো? বাইরে ঝড় হচ্ছে, বাইরে ভালোই ঝড় হচ্ছে। ঠিক আছে, বাইরে ঝড় হচ্ছে। তো দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু 4 পাইলাম। এখন বেগ কি 4000 আছে নাকি আমরা দেখি। v ইজ ইকুয়াল টু f ল্যামডা দিয়ে তো বুঝতে পারবো। f হচ্ছে 100, ল্যামডা হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের 400 মিটার পার সেকেন্ড, বাট বলছে 4000 মিটার পার সেকেন্ড। তার মানে পরেরটা কিন্তু মিললো না। এবার আসো abc বিন্দুতে তরঙ্গটির দশা ভিন্ন। তাহলে a b c, তার মানে তিনটা আলাদা আলাদা তরঙ্গের যে স্টার্টিং পয়েন্ট প্রত্যেকটা কিন্তু সেম। তার মানে প্রত্যেকটা দশাও সেম, মানে এখানে বলতে দশা ভিন্ন। তাহলে এখানে মানে অ্যানসার আলটিমেটলি হচ্ছে শুধুমাত্র 1 নাম্বারটা। আর এখানেও অ্যানসারের মানে অপশনে ঝামেলা আছে। হ্যাঁ, শুধু 1 নাম্বারটা অ্যানসার এখানে আমাদের। ওকে, 27 বলছে নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? বলো অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? শব্দ তরঙ্গ হচ্ছে একটা, অনুদৈর্ঘ্য তরঙ্গটা মুখস্থ। আচ্ছা, এরপরের ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, এরপরের এমসিকিউটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো মতো লক্ষ্য করবা কি করতেছি, ভালো মতো খেয়াল করবা কি করতেছি। আসো, বলতে পানি শূন্য কূপের গভীরতা। একটা কূপ আঁকো, মানে কুয়া আঁকো।
এই মনে করো আমি দুটো কুয়া আঁকলাম, একটা কুয়া আঁকলাম। এই কুয়াটা পানি শূন্য অবস্থায় গভীরতা মনে করো 25 মিটার। সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে? সো কেউ একজন এই জায়গাটার মধ্যে দাঁড়ায় আছে, ঠিক আছে? এখন আমি কোন একটা সার্টেন উচ্চতা পর্যন্ত এটাকে পানি দ্বারা ফিল আপ করলাম বা ভর্তি করলাম, ঠিক আছে? করলাম কি পরিমাণ উচ্চতায় করলাম? x পরিমাণ উচ্চতায় করলাম। তাহলে বাকিটা কোন কি পরিমাণ উচ্চতায় আছে? 25 মাইনাস x, বাকিটুকু আছে 25 মাইনাস x মিটার। সো যদি এখান থেকে কেউ একজন শব্দ করে তাহলে শব্দটা গেল, পানিতে ধাক্কা খাইলো, ফেরত আসলো, তার মানে কি 2D। আমরা এখন প্রতিধ্বনি শোনার ব্যাপার স্যাপার আসতেছে। তাহলে 2D ইজ ইকুয়াল টু v2 যদি আমি বলি, সো d এর ভ্যালুটা আলটিমেটলি এখানে কত? d এর ভ্যালুটা হচ্ছে আমাদের 25 মাইনাস x মিটার। এখানে এটা কি তোমরা বুঝো নাকি? কারণ দূরত্ব তো একটু কি যাবে আসবে, হ্যাঁ? তো আমাকে বলছে কি পরিমাণ পানি ভরাট করলে বা সর্বোচ্চ কতটুকু পানি এখানে আমি দিলে প্রতিধ্বনি শোনা যাবে, এবং প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় তো 0.1 সেকেন্ড আমরা জানি। তাহলে এখান থেকে আমাকে বলছে x এর ভ্যালু বের করতে। আমি এখান থেকে বের করতে হবে 2 ইনটু দেখো 25 মাইনাস x না ইজ ইকুয়াল টু vt। সো দেখো 25 মাইনাস x v v আমি আমাকে কোনো ধরনের ইনফরমেশন বলা নাই, আমি ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 330 ধরে নাও, 0.1 ডিভাইডেড বাই 2। এখান থেকে তুমি x এর ভ্যালু কত হচ্ছে? 8.5 মিটার। হিসাব করে নিও, 8.5 পাবা, ঠিক আছে? 8.5 লিটার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাইলে দেখো আমি যদি এই কুয়াটাকে 8.5 মিটার উচ্চতা দিয়ে পানি ফিল আপ করি, তাহলে আমি কেবলমাত্র কি শুনতে পারবো? প্রতিধ্বনি শুনতে পারবো, ঠিক আছে? বুঝছো? নিচের কোন সম্পর্কটা সঠিক? নিচের কোন সম্পর্কটা সঠিক? v is proportional to 1/h, af is equal to mgh, t proportional to v square, v is equal to kx square। শুধুমাত্র সি নাম্বারটা এখানে মানে সত্য কেন বলতো? কারণ v প্রপোর্শনাল টু রুট ওভার t বর্গ করলে আসে হচ্ছে এরকম, v স্কয়ার প্রপোর্শনাল টু t বা t প্রপোর্শনাল v স্কয়ার, একই কথা। সো 29 এর সি অ্যানসার, 29 এর সি অ্যানসার। আসো এরপরে নেক্সট তরঙ্গটা আমরা আবার কি নেক্সট তরঙ্গটা বলছে দুইটা তরঙ্গ আঁকতে হবে, তাই না? একটা দুইটা, ওকে। PRN, এটা হচ্ছে আমাদের P পয়েন্ট, এটা হচ্ছে আমাদের R পয়েন্ট, এটা হচ্ছে Q পয়েন্ট, এবং এটা হচ্ছে N পয়েন্ট। এটা হচ্ছে আমাদের P1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে Q1, এবং হুম 0.02 সেকেন্ড, ওকে। আর ল্যামডা বসে কতটুকু দূরত্ব? P থেকে P1 দূরত্ব বলছে ল্যামডা। এবার আসলে কোশ্চেনে কি বলছে আমাদের? উপরের তরঙ্গটির কম্পাঙ্ক কত হবে? বলো এখান থেকে কম্পাঙ্ক কত হবে? সিলেট বোর্ড বলছে কম্পাঙ্ক কত হবে? তুমি যদি লেখো যে কম্পাঙ্ক f is equal to 1/t, 1/0.02 সেকেন্ড কাটা, এটা পুরোটা অঙ্ক শেষ। কেন বলো তো? 0.02 সেকেন্ড হচ্ছে দুইটা কম্পাঙ্কের, মানে দুইটা কম্পনের জন্য। এখানে কোন কম্পন কিন্তু দুইটা, একটা এই যে দুইটা, হ্যাঁ দুইটার জন্য আসছে 0.02 সেকেন্ড। তাহলে একটার জন্য কত আসবে? এটা 2 দিয়ে ভাগ করো, 0.01 সেকেন্ড, তাই না? 0.01 সেকেন্ড আসছে। সো 0.01 সেকেন্ড যদি একটা কম্পনের জন্য আসে, তাহলে কম্পাঙ্ক কত হবে? 1/t, 1/0.01, এবং ওটাকে তুমি বলতে পারো যে 100 হার্টজ। সো 30 এর 4 হচ্ছে অ্যানসার। ভাইয়া বুঝি নাই কেমনে করছেন। 0.02 সেকেন্ড হচ্ছে দুইটা কম্পনের জন্য। সো 1 সেকেন্ডে আসতেছে আমাদের 2 ডিভাইডেড বাই 0.02, এখান থেকে হিসাব করলে তুমি পাবা হচ্ছে 100 হার্টজ 1 সেকেন্ডের জন্য। হ্যাঁ, এটাকে উল্টা ভাবেও করা যায়, মানে 0.02 সেকেন্ডে দুইটা কম্পন পাচ্ছি, তুমি এভাবেও লিখতে পারতা দুইটা কম্পন পাওয়া যায় 0.02 সেকেন্ডের জন্য,
একটা কম্পন পাওয়া যায় এত সেকেন্ডের জন্য। একটা কম্পনে এত সেকেন্ড মানে হচ্ছে ওইটার যদি তুমি 1/t করো, তাই না? মানে একটা পূর্ণ কম্পন সম্বন্ধিত যে পরিমাণ সময় লাগে তাকে তো পর্যায়কাল বলি। সো 1/, পর্যায়কাল করলে তখন আমি ওই একই 100 হার্টজই পাইতাম আর কি, ঠিক আছে? একই জিনিসে পাইতাম। উদ্দীপকের ক্ষেত্রে r এবং n এর মধ্যবর্তী দূরত্ব λ/2, r এবং n λ/2 নিল। তরঙ্গটি অনুপ্রস্থ তরঙ্গ মিলছে। p এবং p1 সম্পূর্ণ বিপরীত দশা সম্পন্ন, মিলে নাই। তাহলে অ্যানসার হচ্ছে 1 আর 2। এর অ্যানসার 1 আর 2। অনেকে বলতে পারে rn এর দূরত্ব λ/2 কেন? এটা যদি আমি ও পয়েন্ট চিন্তা করি, ও n কত? ও n হচ্ছে ল্যামডা, মানে p আর p1 এটা তো ল্যামডা, তো p পয়েন্টকে আমি ও পয়েন্টে ফেলাই, p1 কে n এ ফেলাই, তাহলে তো ল্যামডাই থাকতেছে। তো ও n যদি ল্যামডা হয় তাহলে ও আর কত? λ/2। আর n কত? λ/2। বুঝছো? ঠিক আছে। 32 নাম্বারটা কি বলছে? নিচে কোন পদার্থের শব্দের বেগ বেশি? কঠিন পদার্থ কি আছে এখানে দেখো, বরফ। বরফের শব্দের বেগ বেশি। আবারও ম্যাথ, দিনাজপুর বোর্ড বলছে। এটা সুন্দর একটা ম্যাথ। দিনাজপুর বোর্ডের ম্যাথের জিনিস কি জানো? মানে তারা এমন কোশ্চেন করে মানে দেখতে খুব ইজি লাগে, খুব সিম্পল লাগে, বাট করতে গেলে পরে দেখো যে উল্টা উল্টা লেগেছে। ঠিক আছে? আচ্ছা, বলছে নিচের চিত্রের আলোকে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। সো দাও, উদ্দীপকের উল্লেখিত তরঙ্গটির বেগ কত? কিভাবে বের করবা? দেখো, এই হচ্ছে আমাদের তরঙ্গ, একটা, দুইটা, এই পর্যন্ত আসলো, এদিকে হচ্ছে টি, এদিকে হচ্ছে আমাদের টি, এইটুকু হচ্ছে আমাদের 4 মিটার। বুঝতে? এই তরঙ্গটার বেগ কত বের করো। আমাদেরকে এখানে আগে ল্যামডা নিয়ে কাজ করতে হবে, আগে বের করতে হবে ল্যামডা। ঠিক আছে? আগে বের করতে হবে ল্যামডা। কিভাবে ল্যামডা বের করব? দেখো, এখানে আমাদের আমরা কটা পয়েন্ট ধরি, এ বি সি ডি ই। সো এ থেকে ই পর্যন্ত আমি পাচ্ছি হচ্ছে আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। আর ই থেকে এফ পর্যন্ত, আমি পাচ্ছি হচ্ছে আমার λ/4। সো ইন টোটালে ল্যামডা প্লাস λ/4 এটাই হচ্ছে আমাদের কিন্তু 4, তাই না? এখান থেকে হিসাব করলে আমি পাই হচ্ছে কত, 5 λ/4 হচ্ছে এত। সো ল্যামডা হচ্ছে আমাদের 16/5, নাকি? একটু তো বুঝছো, 16/5। এরপর দেখো, বেগ চাইছি না, ল্যামডা বের করছি, এখন কম্পাঙ্ক বের করতে হবে। কম্পাঙ্কটা আমরা একইভাবে বের করব। বলো তো কম্পাঙ্ক কিভাবে বের করা যায়? তো এখানে আমাদের টোটাল কয়টা তরঙ্গ আছে বলো তো? এখানে তরঙ্গ আছে টোটাল 2 ল্যামডা প্লাস λ/2, 2 ল্যামডা প্লাস λ/2, এই যে 2 ল্যামডা প্লাস λ/2 এই পরিমাণ তরঙ্গ এখানে আছে, বা তরঙ্গ দৈর্ঘ্য এখানে আছে। এই 2 ল্যামডা প্লাস λ/2 এত মিটার অতিক্রম করতে সময় নিচ্ছে 4 সেকেন্ড, নাকি? সময় নিচ্ছে 4 সেকেন্ড। 1 মিটার, 1 মিটারের জন্য কত আসে বলো তো? ভাই ব্যথা পেলাম কিসে? 1 মিটারের জন্য আসতেছে আমাদের 4 ডিভাইডেড বাই 2 ল্যামডা প্লাস λ/2 কত বলতো? 5 পাই বাই ল্যামডা, 5 λ/2, সরি 5 λ/2। এখান থেকে হিসাব করলে আসে হচ্ছে আমাদের 2/5 ল্যামডা। ল্যামডা মিটারের জন্য কত পাই বলো তো? 8 λ/5 ল্যামডা। এখন কথা হচ্ছে এই ভাই ল্যামডা মিটার কোথা থেকে আসে? আমার তো লাগবে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কখন হয়? একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে। একটা পূর্ণ কম্পন সম্পন্ন মানে হচ্ছে একটা ল্যামডা ফিল আপ করা, নাকি? একটা পূর্ণ কম্পন
সম্পন্ন করা মানে হচ্ছে একটা ল্যামডা পূরণ করা। সো একটা ল্যামডা পূরণ করতে আমার কি পরিমাণ টাইম লাগতেছে? 8/5 সেকেন্ড টাইম লাগতেছে। তাই না? একটা পূর্ণকম্পন সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে তাকে আমাদের পর্যায়কাল বলে। তার মানে 8/5 সেকেন্ডে সম্পন্ন হয় একটা পূর্ণকম্পন। তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ পূর্ণকম্পন সম্পন্ন হয় তাকে আমি কি বলতেছি? 1 সেকেন্ড যে পরিমাণ পূর্ণকম্পন সম্পন্ন হয় তাকে আমি কম্পাঙ্ক বলবো। তাহলে 8/5 না, এই যে 8/5 আমাদের ল্যামডা কত? এই যে 16/5 ছিল, তাই না? সো 8/5 সেকেন্ডে সম্পন্ন হয় কত? একটা পূর্ণকম্পন। 1 সেকেন্ডে তাহলে কতটা হবে? 5/8 টা পূর্ণকম্পন। দেখছো? বুঝছো? বুঝলাম। উল্টা গেল। এখন আমি যদি বলেছি ভাই v f ল্যামডা, সো f কত এবার? 5/8 ল্যামডা কত? 16/5 কাটাকাটি করলে কত হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড। দেখো বুঝছো কিনা? আমি ফার্স্টে বলছিলাম যে এটা একটু ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন, বাট দেখে মনে হচ্ছে অনেক সহজ। দেখো আসলে একটু ক্রিটিক্যাল না, অনেক কিছু করতে হয়েছে, কিন্তু অনেক কিছু করতে হয়েছে এই ম্যাথটাতে আমাকে। হ্যাঁ, তোমরা হচ্ছে এই ম্যাথটা রিভার্সে করে দেখাবো আমাকে। রিভার্স বুঝতেছো? মানে আমি যেটা কাজটা করছি এখানে সেটা হচ্ছে এই ল্যামডা থেকে সেকেন্ডে, তুমি যেটা করবা সেকেন্ড থেকে ল্যামডা দিয়ে করবা, মানে 4 সেকেন্ডে মানে সম্পূর্ণ হচ্ছে এই পরিমাণ পূর্ণকম্পন। তাহলে 1 সেকেন্ডে সম্পন্ন হবে কি পরিমাণ পূর্ণকম্পন? তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ পূর্ণকম্পন সম্পন্ন হবে তাকে তো কম্পাঙ্ক বলি। তাহলে 1 সেকেন্ডটা দিয়ে তুমি হচ্ছে এখানে যেটা বের করবা ওটাই হচ্ছে আমাদের কম্পাঙ্ক হবে। দেন কম্পাঙ্ক দিয়ে তুমি এখানে মানটা বসাবা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো 33 নাম্বারটা। ঠিক আছে? দেখো 34 নাম্বার কি বলছে? শব্দের তীব্রতা 16 গুণ বাড়াতে শব্দ তরঙ্গের বিস্তার কত গুণ বাড়াতে হবে? এখন শব্দ তরঙ্গের তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক কি? I proportional to a square. সাপোজ I যদি 16 গুণ বাড়াইতে হয় তাহলে আমাকে বিস্তার কি 4 গুণ বাড়াইলেই হচ্ছে না? 4 কে বর্গ করলে তো 16 আসে। 16 আর 16 তো সমানুপাতিকে রাখতে হবে। তার মানে বিস্তার যদি 16 গুণ বাড়াই, সরি, তীব্রতা যদি 16 গুণ বাড়াই বিস্তার আমাকে 4 গুণ বাড়াইতে হবে, কারণ বিস্তারের সাথে তীব্রতার সম্পর্ক কি? I proportional to a square. বুঝছো? যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে ঘটে প্রতিসরণ ঘটে, বিচ্ছুরণ ঘটে না, পরিপাতন ঘটে। তার মানে 35 এর অ্যানসার কত? 1 আর 3 নাকি? 1 আর 3 প্রতিসরণ ঘটে, বিচ্ছুরণ কিন্তু ঘটে না। উপরিপাতন আবার ঘটে। তোমাদের বইয়ে কিন্তু খুব ভালো মতো বলা আছে এগুলো, ঠিক আছে? আর যারা ক্লাসগুলো এখনো করো নাই, অ্যাকচুয়ালি মানে বেসিক ক্লাস বা থিওরি ক্লাস যেগুলো করো নাই, আমার চ্যানেলে দেওয়া আছে শব্দ তরঙ্গের একটা ওয়ান শট ক্লাস, দেখে নিও। আর অন্য যদি কোনো কোর্স পাও বা অন্য কোনো প্ল্যাটফর্ম যেখানে ভালো বুঝো ওইখান থেকে কিন্তু ভাইয়া অবশ্যই ক্লাসটা করে নিবা, এবং এরপরে যত জায়গায় যত ওয়ান শট আছে করবা। সো থিওরি না বুঝলে কিন্তু এগুলা একটু কঠিন লাগবে আর কি। সো থিওরিটা আগে বুঝে নিও। হ্যাঁ, যদিও তোমাদের সময় আর নাই, কখন থিওরি বুঝবে আমি জানি না, তারপর ইটস আপ টু ইউ, পরীক্ষা তুমি দিবা। ঠিক আছে? শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, তরঙ্গ দৈর্ঘ্য 250 সেন্টিমিটার হলে পর্যায়কাল কত? এটা করে দিব না, এটা তোমরা করে নিও কাইন্ডলি। ঠিক আছে? এটা তোমরা কাইন্ডলি করে নিও। 37 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 37 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আসো আমরা এটা করি। 37 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, বাতাসে কাঁপতেছে হয়তো, এই জন্য হয়তো তোমাদের মানে ফোনটা একটু ট্রেমবল করতেছে। ঠিক আছে? বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে। ওকে, 37 নাম্বার কি বলছে? ঢাকা বোর্ডে আসছিল, আমরা এখানে একই লাইনের উপর দুইটা তরঙ্গ দেখব। মনে করো এই হচ্ছে একটা তরঙ্গ আর এই হচ্ছে আরেকটা তরঙ্গ। Shit.
এটা হচ্ছে একটা লাইনের উপর দুইটা তরঙ্গ। সো এখানে বিস্তারের বিষয় দেয়া আছে। বিস্তারে কি বিষয় দিয়েছে বলতো? একটা বড় বিস্তার, একটা ছোট বিস্তার, ছোট বিস্তার আর একটা বড় বিস্তার। ছোট বিস্তার একটা বড় বিস্তার। ছোট বিস্তারটা যারা বলতেছে 50 সেন্টিমিটার, বড় বিস্তারটা ওরা বলতেছে 100 সেন্টিমিটার। এখানেও সেম 50 সেন্টিমিটার 100 সেন্টিমিটার। আচ্ছা, কোশ্চেনটা কি এখন? আসল কোশ্চেনে কি বলছে? এ বিন্দুতে শক্তির পরিমাণ 100 জুল হলে ডি বিন্দুতে শক্তির পরিমাণ কি হবে? কারণ শক্তির সাথে বিস্তারের সম্পর্ক কি মাত্র দেখছিলাম, E proportional to a square, E proportional to a square। একটা হবে A পয়েন্টের জন্য আর একটা হবে D পয়েন্টের জন্য, তাই না? ওকে, আসো, তোমাকে বলছে যে ডি বিন্দুতে শক্তির পরিমাণ কি হবে, মানে ইডি চাইছে। সো আমি যদি এই সূত্র থেকে আসি, এই সূত্র থেকে আমি পাবো হচ্ছে EA ডিভাইডেড বাই E of A স্কয়ার ED A of D স্কয়ার। সো আমার লাগবে কি ডি বিন্দুতে শক্তি, মানে ইডি লাগবে। তো ইডি বের করো। বুঝছি, ভাগ করছি একটা জাস্ট আরেকটা, একসাথে আরেকটা ভাগ করছি, ভাগ করে ইডিটা বের করতেছি। সো ইএ কত? ইএ হচ্ছে 100 জুল। এ অফ এ কত? এ অফ এ হচ্ছে এই যে এ পয়েন্ট, এই যে ডি পয়েন্ট ছিল। সো এ পয়েন্টের বিস্তার, এটা হচ্ছে আমাদের এ অফ এ, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্টের বিস্তার এ অফ ডি। সো এ অফ এ কত? এ অফ এ দেওয়া আছে আমাদের 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করবা, মিটারে নিতে হবে। সো তুমি এটা কত পাবো বলো তো? 50 কে 100 দিয়ে ভাগ করলে হাফ বা 0.5 স্কয়ার। আর এখানে তুমি এডি কত পাচ্ছ? 100 সেন্টিমিটার মানে 1 মিটার। এখান থেকে তুমি হিসাব করলে কত পাবা বলো তো? কত পাবা? 400, 400 জুল। তাহলে 37 এর 4 आंसर। বুঝছো? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, আশা করি বুঝতে পারছো। জাস্ট সূত্রটা মনে রাখতে হবে, E proportional to A স্কয়ার। এই সূত্রটা যদি মনে রাখো তাহলে আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে? আসো নেক্সট পার্টে যাই। ঠিক আছে, নেক্সট পার্টে যাই, চলো। নেক্সট পার্টে বলছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ দেওয়া আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি বোঝা যাচ্ছে? তোমরা বুঝতেছো কিনা দেখি তো। সাদা কালোর যে বিষয়টা, এটা কি বোঝা যায় কিনা? একটু একটু বোঝা যায়। আসো, বলছে যে এস একটা শব্দের উৎস, এখানে 0.8 মিটার দেওয়া আছে হচ্ছে একটা সংকোচন এবং একটা প্রসারণ, মানে একটা পূর্ণ কম্পনের দৈর্ঘ্য দেওয়া আছে 0.8 মিটার এবং এটা হচ্ছে ল্যামডা বেসিক্যালি। ঠিক আছে, বলছে এস হচ্ছে কম্পাঙ্ক কত হার্টজ? এস হচ্ছে কম্পাঙ্ক কত হার্টজ। সো ল্যামডা দেওয়া আছে 0.8, বেগ দেওয়া আছে। সো এস তো অবশ্যই বের করতে পারবে, এটা আর করে দিব না, তোমরা করে নিও। শব্দের বেগ বৃদ্ধি পেলে উষ্ণ মাধ্যমের কি কি বৃদ্ধি পায়, কি কি কম, মানে কমে আর কি। তো শব্দের বেগের ক্ষেত্রে আমি একটু আগে লিখছিলাম না কয়েকটা জিনিস, দেখো। v proportional to root over t, v proportional to root over p, v proportional to 1 by root over rho। ঠিক আছে, এই তিনটাকে এখন ইউজ করো, দেখো কোনটার সাথে মিলে। শব্দের বেগ বৃদ্ধি পেলে, মনে করো আমি যদি বেগ বাড়াই তাহলে কি বায়ুর চাপ বৃদ্ধি পাবে? পাবে। তাপমাত্রা বৃদ্ধি পাবে? পাবে। ঘনত্ব বাড়ালে শব্দের বেগ বাড়ে। 3 নাম্বারটা মিলে নেই, তাহলে 39 এর এ आंसर। 39 এর কত आंसर? 39 এর এ आंसर। ঠিক আছে,
সেটাই অ্যান্সার। বুঝছি, ওকে। ও আচ্ছা, ওয়েট 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 ওয়েট, শব্দের বেগ বৃদ্ধি পেলে চাপ বৃদ্ধি পাবে কিনা? গুড কোশ্চেন। চাপের সাথে তো আবার ঘনত্বের সম্পর্ক আছে। না, ঠিক আছে, এক নাম্বারটা হবে না, এক নাম্বারটা হবে না। শব্দের বেগ বৃদ্ধি পেলে উষ্ণ মাধ্যমের বা মানে উষ্ণ মাধ্যম বলতেছো, বুঝতেছো, মানে গরম মাধ্যম আর কি যেটা, সো উষ্ণ মাধ্যমের বাতাসের চাপ বৃদ্ধি পাবে না, ঠিক আছে, বাতাসের চাপ বৃদ্ধি পাবে না বেগ বৃদ্ধি পেলে, কারণ বাতাসের চাপের সাথে ঘনত্বের আবার সম্পর্ক আছে, মানে ঘনত্ব আর বায়ু চাপ এটা তোমার সমানুপাতিক হারে বাড়ে, সমানুপাতিক হারে বাড়ে, ঠিক আছে। সো বাতাসের চাপ বৃদ্ধি পাবে এটা হবে না, তার মানে 39 এর অ্যান্সার হচ্ছে আমাদের শুধু 2, বাট শুধু 2 তো আবার এখানে দেওয়া নেই, শুধু 2 আবার অপশনে দেওয়া নেই, তার মানে অপশনে ঝামেলা, ঠিক আছে, এটা অপশনে সমস্যা আছে। ওকে, 40 নাম্বারটা, t is equal to twice pi root over l by g, এখানে t দোলনকাল, l সুতার দৈর্ঘ্য, g মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ, উদ্দীপকের দোলনকাল, t কখন বেশি হবে? So t is equal to twice pi root over l by g, t is equal to twice pi root over l by g, বলো t কখন বেশি হবে? পেন্ডুলামের ভর, দোলনকালের সাথে ভরের কোনো সম্পর্ক নেই, আগেই বলছি। তারপরে সুতার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে t প্রপোর্শনাল হচ্ছে root over l, t প্রপোর্শনাল হচ্ছে root over 1 by g, l বাড়ালে t বাড়ে, দৈর্ঘ্য বাড়ালে t বাড়বে, এটা বুঝলাম, 2 নাম্বারটা মিলে, g এর মান কমালে t বাড়বে, হ্যাঁ, তাহলে 2 আর 3 অ্যানসার, 40 এর কি, 40 এর বি হচ্ছে কি আমাদের অ্যানসার, ওকে, 40 এর বি হচ্ছে অ্যানসার। 41 এ যাই, 2 কিলোহার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ লোহার পাইপে 5130 মিটার পার সেকেন্ড বেগে সঞ্চালিত হলে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা সমাধান দেওয়া আছে b f ল্যামডা দিয়ে, এটা করার কিছু নেই, খুবই সহজ। পারদে শব্দের বেগ কত? এটা মুখস্থ, 1450, তোমাদের বইয়ে 1453 দেওয়া আছে, হয়তো কাছাকাছি অ্যানসারগুলো দাগাবা, ঠিক আছে। আসো, তরঙ্গ ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় নিচের কোনটি অপরিবর্তিত থাকে? তো সবসময় মনে রাখবা, ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় কম্পাঙ্কটাই ধ্রুব থাকে, তরঙ্গ দৈর্ঘ্য ধ্রুব থাকে না, তরঙ্গ বেগও ধ্রুব থাকে না, শুধুমাত্র কম্পাঙ্ক ধ্রুব থাকে, কম্পাঙ্ক ধ্রুব থাকার জন্য পর্যায়কালটাও ধ্রুব থেকে যায়, ঠিক আছে, ওকে। তার মানে আমাদের 43 এর 4 হচ্ছে অ্যানসার। আসো আরেকটা চিত্র অঙ্কন করি। ঠিক আছে, আরেকটা তরঙ্গ আঁকি এবার, একটা, দুইটা, আড়াইটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ছবি, ছবিটা খেয়াল করো কি কি দেওয়া আছে, কয়টা পূর্ণকম্প দেওয়া আছে না আছে একটু খেয়াল করো। ফার্স্ট কোশ্চেন, তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে এখানে কয়টা পূর্ণ তরঙ্গ আছে আগে এটা দেখো, একটা, দুইটা, আড়াইটা, so that means 2.5 lambda, 2.5 lambda is equal to 10 centimeter, so lambda is equal to 10 divided by 2.5, তাহলে কত আসে?
4 আসে না, 4 সেন্টিমিটার আসে। 2.5 ল্যামডা কেন লিখলাম? একটা ল্যামডা প্লাস ল্যামডা, 2 ল্যামডা প্লাস হাফ ল্যামডা, 2 প্লাস হাফ মানে 2.5 ল্যামডা ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। বুঝছি? ঠিক আছে। নিচের কোন বিন্দুতে তরঙ্গ সৃষ্টিকারী কণার শক্তি সর্বাধিক? নিচের কোন বিন্দুতে তরঙ্গ সৃষ্টিকারী কণার শক্তি সর্বাধিক? আচ্ছা, শক্তি কখন সর্বাধিক হয়? বিস্তার যত বেশি হয়। তো বিস্তার এখানে কোথায় কোথায় কার কার বেশি বলো তো? এ এর বেশি, বি এর বেশি, সি এর বেশি, এম এর বেশি, এন এর বেশি। যার বিস্তার যত বেশি তরঙ্গ সৃষ্টিকারী কণার শক্তি সর্বাধিক। ঠিক আছে? যে কোন বিন্দুতে তরঙ্গ সৃষ্টিকারী কণার, এটা কি হবে বলতো? এ কিউ হবে না, পি আর এমসি, এমসি হবে না। তাহলে পি এবং আর হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? পি এবং আর, পি এবং আর হচ্ছে অ্যান্সার। তার মানে 45 এর বি হচ্ছে শুধু অ্যান্সার। এ কেন হচ্ছে কে বলতো? কেন? কারণ পি এবং আর হচ্ছে তরঙ্গ সৃষ্টিকারী কণা। তরঙ্গ সৃষ্টিকারী কণা হচ্ছে পি এবং আর অবস্থানে যত আছে, মানে এদিকে যত যাচ্ছে ততই তো বাড়তেছে। তো পি এবং আর এর শক্তি হচ্ছে কি সর্বাধিক। ওকে? কোন ঋতুতে শব্দ মাধ্যমে মানে কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততম চলে? এটা হচ্ছে গ্রীষ্মকালে, মুখস্থ। গ্রীষ্মকালে বা গরমকালে বায়ু মাধ্যমে দ্রুততম শক্তিতে বা দ্রুততম বেগে চলে আর কি। কেন বলতো? কারণ গরমকালে আমাদের তাপমাত্রা বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকে বিধায় শব্দের বেগ বেশি। ঠিক আছে? 47 নাম্বারটা কি পারবা না? 47 নাম্বারটা পারবা না? ওই যেটা লিখছিলাম একটু আগে ওইটাই, এই যে এই সূত্রটা। তো কি কি আছে দেখো, b is proportional to t, ওটা তো মিললো। 1/ρ মিলে না, শুধু এক নাম্বারটা মিলে। ঠিক আছে? শুধু এক নাম্বারটা মিলে। এখানেও অপশনাল গ্যাঞ্জাম আছে, শুধু এক নাম্বারটা মিলে। বাদুড় পথ চলার সময় ব্যবহার করে শব্দের কি প্রতিফলন, মানে শব্দ যায় আর আসে, প্রতিফলন, তাই না? প্রতিধ্বনি বা প্রতিফলন। ঠিক আছে? চিত্রে প্রদর্শিত দূরত্ব অতিক্রম করতে তরঙ্গের 6 সেকেন্ড টাইম লাগে। তরঙ্গটির কম্পাঙ্ক কত? দিনাজপুর বোর্ড। ঠিক আছে? এখানে কয়টা তরঙ্গ আছে বলো তো? 3টা তরঙ্গ আছে, 3 ল্যাম্ডা। তরঙ্গে 6 সেকেন্ড সময় লাগে। 6 সেকেন্ডে কয়টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হচ্ছে বলো তো? 3টা। তাহলে 1 সেকেন্ডে কত হবে? মানে 6 সেকেন্ডে 3টা পূর্ণ তরঙ্গ তৈরি করতেছে। মানে 1 সেকেন্ডে কত? হাফ, 0.5। 1 সেকেন্ডে যে পরিমাণ পূর্ণগমন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে, 0.5 হার্টজ। তাহলে 49 বি आंसर। সমুদ্রের গভীরতা নির্ণয়ে প্রতিফলিত তরঙ্গকে কোন যন্ত্র দ্বারা শনাক্ত করা হয়? জিওফোন। এটা মুখস্থ। ঠিক আছে? জিওফোন। তরঙ্গের কোন কণার পর্যায়কাল বেশি হলে কি হবে? কম্পাঙ্ক কমে যাবে, মানে একটা উল্টা। দুইটি সুর শলাকার কম্পাঙ্ক 200 এবং 800। দুটি সুর শলাকার কম্পাঙ্ক 200 হার্টজ এবং 800 হার্টজ। শলাকা দুটি হতে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বলছে, তাই না? কিভাবে বের করবো বলো তো? v = f λ না, এটা আমরা কিভাবে বের করতে পারি? চলো দেখি। এই যে v = f λ, সো f আর ল্যামডা পরস্পরের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? f1 λ1 = f2 λ2। তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত যদি বের করতে চাও, λ1 λ2 f2 f1। f2 কত? 800, 200, 4/1
ঠিক আছে। সো 4/1 হচ্ছে অ্যান্সার, বা 4:1। 52 বি হচ্ছে অ্যান্সার। কত? 52 বি হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে, লেটস মুভ অন। 53 নম্বরে কি বলছে? 53 নম্বর কি বলছে বলো তো? কম্পাঙ্ক এখানেও বের করতে বলছে যে 4 সেকেন্ডে দুইটা পূর্ণ কম্পন সম্পন্ন হলে 1 সেকেন্ডে হবে হাফটা বা 0.5 হার্টজ। এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, 53 নম্বর আর করে দিলাম না। 54 নম্বরে কি বলছে? কোনটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য না? দশা। ঠিক আছে, দশা সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য না। শব্দ তরঙ্গের বিস্তার 3 গুণ বাড়ালে তীব্রতা কত গুণ হবে? এটা কেমনে করবা? E proportional to I proportional to a square। আর কি বলছে? বিস্তার 3 গুণ বাড়াইলে, বিস্তার তো a যদি তুমি 3 গুণ বাড়াও তাহলে কত? 9 হয়ে যাচ্ছে না? তাহলে তীব্রতা 9 গুণ বাড়বে। তাহলে তীব্রতা 9 গুণ বাড়বে। 55 এর आंसर 4। 56 নম্বরটা তোমরা করবা। বিস্তার কত গুণ করলে শক্তি 9 গুণ হবে? মানে এটার উল্টাটা আবার চট্টগ্রাম বোর্ডে করছে। রাজশাহী বোর্ড করছে যেটা, ওই কোশ্চেনে রিভার্স করছে আবার চট্টগ্রাম বোর্ড, মানে মিলে গেছে। ঠিক আছে, এটা পারবা না? এটা কি বলতো? এখানে বেসিক্যালি 3টা তরঙ্গ আছে, এ থেকে ডি পর্যন্ত বেসিক্যালি 3টা তরঙ্গ আছে এখানে। হ্যাঁ, কালো সাদা কালো সাদা হিসেবে দেখতেছো। কালো আর সাদা মিলে হয় একটা পূর্ণকম্পন। কালোটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল আর সাদাটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তো কালো সাদা মিলে একটা। সো এরকম 3টা পূর্ণকম্পন আছে। 3টা পূর্ণকম্পন মিলাই এখানে আমি পাচ্ছি হচ্ছে, মনে করো 3 ল্যামডা ইকুয়াল টু 36। তো ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 12 মিটার আলটিমেটলি। ল্যামডা 12 মিটার। এ থেকে ডি তে পৌঁছাতে সময় লাগে 0.1 সেকেন্ড। ঠিক আছে, 0.1 সেকেন্ড। তো নিচের কোনটি সঠিক? তরঙ্গটি অনুপ্রস্থ তরঙ্গ, এটা মিথ্যা। তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য 36 মিটার, এটাও মিথ্যা। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর 3 গুণ। ল্যামডা এর 3 গুণ, রাইট, এটা মিলছে। বি এবং সি সমদশা সম্পন্ন, এটাও মিলছে। তাহলে বি, সি আর ডি দুটো অ্যানসার আসে এখানে। সি আর ডি দুটো অ্যানসার আসে। ঠিক আছে, আচ্ছা, তরঙ্গটির কম্পাঙ্ক কত? আমরা কম্পাঙ্ক বের যদি করতে চাই তাহলে হচ্ছে দেখো এখানে 0.1 সেকেন্ডে 3টা পূর্ণকম্পন সম্পন্ন করতেছে। 0.1 সেকেন্ডে 3টা পূর্ণকম্পন সম্পন্ন করে। 3টা পূর্ণকম্পন সম্পন্ন করে 1 সেকেন্ডে। তাহলে কয়টা পূর্ণকম্পন সম্পন্ন করতেছে বলো তো? 30টা। তাহলে 30 হার্টজ হবে আমাদের কম্পাঙ্ক। বুঝছো না? 1 সেকেন্ডে মানে একটা কম পর্যায়কালে 30টা কম্পন সম্পন্ন করে, পূর্ণকম্পন। তার মানে 30 হার্টজ হচ্ছে আমাদের অ্যানসার। সো 58 অ্যানসার। ওকে, 58 অ্যানসার। কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়? যান্ত্রিক তরঙ্গ। মুখস্থ, যান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, যান্ত্রিক তরঙ্গ হচ্ছে আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়। শব্দের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। এগুলো সব মুখস্থ। শূন্য মাধ্যমে শব্দের দ্রুতি কত? 0 মিটার পার সেকেন্ড, শূন্য মাধ্যমে। ঠিক আছে, ওকে। এবার আসি 62 নাম্বার। কম্পাঙ্কের মাত্রা কত? মুখস্থ, এটা কি বলবো? কম্পাঙ্কের মাত্রা কত? F ইনভার্স 1। ঠিক আছে, F ইনভার্স 1 বলতেছি, T ইনভার্স 1 কম্পাঙ্কের মাত্রা। ঠিক আছে, F ইজ ইকুয়াল টু হচ্ছে 1/T। সো T ইনভার্স 1 হচ্ছে মাত্রা। নিচে কোনটি অনুপ্রস্থ তরঙ্গ বলো তো? সমুদ্রের ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ আসে। সমুদ্রের ঢেউ আসে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। নির্দিষ্ট উৎস হতে সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি? হ্যাঁ, নির্দিষ্ট একটা উৎস হতে সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি? V = F ল্যামডা।
বলতো কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে? 0°C তাপমাত্রার বাতাস, 0°C তাপমাত্রার বাতাস, পানি, লোহা এবং 30°C তাপমাত্রার বায়ু। তো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শব্দের বেগ সমানুপাতিক। তাহলে কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি, সবচেয়ে বেশি, তার মানে কঠিন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। অ্যান্সার হবে লোহা। ওকে, অ্যান্সার হবে লোহা। স্পন্দনরত কণার গতির সামুদ্রিক অবস্থাকে দশা বলে। 65 অ্যান্সার হচ্ছে দশা। ঠিক আছে, এই অ্যান্সার। আসো আরেকটা ম্যাথ। একজন বালক 18 মিটার গভীরতা বিশিষ্ট একটি কূপের কাছে দাঁড়ায় শব্দ করছে, চিৎকার দিছে এক কথায়। হ্যাঁ, 0°C তাপমাত্রায় সর্বাধিক কত গভীরতা কমালে সে প্রতিধ্বনি শুনতে পারবে? কি বলছে আশা করি। বলছে যে একজন বালক 18 মিটার গভীরতা বিশিষ্ট একটি কূপের কাছে দাঁড়ায় শব্দ করছে। 18 মিটার গভীরতা বিশিষ্ট কূপের কাছে দাঁড়ায় শব্দ করছে। কুপাগো এটা হচ্ছে 18 মিটার গভীরতা বিশিষ্ট কূপ বা কুয়া। ওকে, 0°C তাপমাত্রা সর্বাধিক কত গভীরতা কমালে সে প্রতিধ্বনি শুনতে পারবে? এখন প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় টি আমরা জানি 0.1 সেকেন্ড। সো প্রতিধ্বনি যেহেতু শুনতে হবে তাকে এখনো যে 2D = VT এই পরিমাণ, মানে এই সূত্রটা ইউজ করে যেতে হবে। সো 0°C তাপমাত্রা শব্দের বেগ 332 যদি আমি ইউজ করি তাহলে আমার কি আসতেছে বলো তো? D = VT/2। V হচ্ছে এটা 16.5 হয়তো অ্যানসার আসবে। আমি যদি 332 ধরি তাহলে 0.1 / 2, এটা অ্যানসার আসবে হচ্ছে 16.5 বা 6 টাইপের, 16.6 এত মিটার। ঠিক আছে, তো 16.6 মিটার যদি এটার উচ্চতা হইতো তাইলে প্রতিধ্বনি শোনা যেত। যেহেতু 18 মিটার তাই প্রতিধ্বনি শোনা যাবে না। তার মানে যদি আমি এটার উচ্চতা কমায় 16.6 মিটার করতে পারি তাহলে তখন আমাদের প্রতিধ্বনি শোনা যাবে, আদারওয়াইজ যাবে না। ঠিক আছে, তাহলে 1.4 মিটার আমাকে গভীরতা কমানো লাগতেছে। দ্যাট মিন্স এই যে এই পরিমাণটা আছে না, এটাই হচ্ছে আমাদের 1.4 মিটার। মানে 18 থেকে 16.6 বিয়োগ করলে 1.4 মিটার আসে। সো 1.4 মিটার যদি আমি কমাই তাহলে হচ্ছে আমি প্রতিধ্বনি শুনতে পাবো। 20°C তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে তার কত সময় লাগবে? তো 20°C তাপমাত্রায় বেগ কত? আগে বেগ লাগবে। 20°C তাপমাত্রায় বেগ কত বলো তো? 332 প্লাস 0.6 ইনটু 20°C তাপমাত্রা, এখান থেকে তুমি পাবা 344 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, সো 20°C তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে? সো টি বের করতে হবে এখন। T = 2D/V। সো 18 340 V, এখানে টি হবে। সেখান থেকে আমি পাবো হচ্ছে 36/340, 0.104 এত সেকেন্ড। তার মানে 67 বি অ্যানসার। 67 কত? বি অ্যানসার। 68 তে কি বলছে? আবারও ম্যাথ। শব্দের উৎস এ, একটা ভবন দেওয়া আছে, একটা প্রতিফলক পৃষ্ঠ দেওয়া আছে, 24°C তাপমাত্রা, 25 মিটার দূরত্ব প্রতিফলক পৃষ্ঠ থেকে। এই বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগবে? এই সূত্র ইউজ করে ফেলবা, ম্যাথ পেয়ে যাবা। হ্যাঁ, পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব 2 সেন্টিমিটার হলে একটি তরঙ্গ শীর্ষ এবং পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত সেমি? খুবই সহজ ম্যাথ। দেখো, এই মনে করো একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ। ঠিক আছে, তো পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব, এই একটা তরঙ্গ শীর্ষ, এই একটা তরঙ্গ শীর্ষ, মনে করে দিলাম পি আর কিউ নাম। এদের দূরত্ব 2 সেন্টিমিটার হইল।
একটি তরঙ্গ শীর্ষ এবং পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত? একটি তরঙ্গ শীর্ষ এবং পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত, তাই না? আচ্ছা, সো ল্যামডা ইজ ইকুয়াল টু আলটিমেটলি 2 সেন্টিমিটার। ল্যামডা হচ্ছে এখানে 2 সেন্টিমিটার, তাই না? এই যে একটু কিন্তু আমাদের ল্যামডা, ল্যামডা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। সো একটি তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ শীর্ষ এবং একটি তরঙ্গ পাদের দূরত্ব, তরঙ্গ পাদ হচ্ছে কি এখানে মনে করো, তরঙ্গ শীর্ষ এবং পরবর্তী তরঙ্গ পাদ হচ্ছে এই পয়েন্টে, মানে এটাকে যদি কিউ প্রাইম বলি, তাহলে আমি হচ্ছে ল্যামডা বাই 4 পরিমাণ সরে আসলাম। হ্যাঁ, ল্যামডা বাই 4 পরিমাণ যদি আমি সরে আসি, তাহলে তো আমি ল্যামডাই পাচ্ছি আলটিমেটলি। সো ল্যামডা ইজ ইকুয়াল টু কত? 2 সেন্টিমিটারই আসছে, ঠিক আছে? সো 69 এর না 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 2 আসতেছে না, 1.5 আসতেছে, কারণ আমি তো এই যে ল্যামডা বাই 4 পরিমাণ সরে আসছি, তাহলে 2 থেকে 0.5 কমবে। সো 0.5 যদি আমি কমাই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 1.5। তাই 69 এর বি হচ্ছে অ্যানসার। ওকে, কিভাবে বলো তো? এই পুরাটা যদি 2 হয়, কিভাবে 2 হলো? 0.5 0.5 0.5 0.5, তারপরে 2.5 2 পয়েন্ট, মানে 2 আর কি 2.0। এখান থেকে আমি তো আবার এই 0.5 পরিমাণ সরাই ফেলি, তাহলে কি পাই? 1.5 পাই না? তো 1.5 টাইমস অ্যানসার। তরঙ্গের সঙ্গে কোনটি সঞ্চালিত হয়? শক্তি। তরঙ্গের সাথে শক্তি সঞ্চালিত হয়, ঠিক আছে? 71 নম্বরে কি বলছে? বাতাসে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য যদি 1250 হয়, তাহলে পর্যায়কাল কতটা পারবা না? এটাকে তুমি কম্পাঙ্ক বের করে ব্যস্ত অনুপাত করবা, পর্যায়কাল পেয়ে যাবা। আসো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। একটা তরঙ্গ দেওয়া আছে, এখানে বিভিন্ন দশা দেওয়া আছে, তরঙ্গ দেওয়া আছে, বিভিন্ন ধরনের দশা দেওয়া আছে। তো সমদশা সম্পন্ন বিন্দুগুলো হচ্ছে কি কি বলো তো? এবিসি। এবিসি অবশ্যই সমদশা সম্পন্ন না। এ সি ই এটাও সমদশা সম্পন্ন না। সমদশা কখন হয়? মনে করো আলাদা আলাদা যদি আমি তরঙ্গ চিন্তা করি, সমদশা হবে তাদের স্টার্টিং পয়েন্ট যদি সেম হয়, কিংবা তাদের মানে তাদের যেই তরঙ্গ চূড়া বা তরঙ্গ শীর্ষ সেগুলো যদি সবার সেম হয়, মানে সবার শীর্ষ যাতে একই জায়গাতেই থাকে আর কি। মানে বুঝতেছো না, জিনিসটা হচ্ছে এরকম। মনে করো এই হচ্ছে আমাদের তরঙ্গ, বলছে ওরা একটা দুইটা আড়াইটা, 1 2 এরকম 4। এই মনে করো আমাদের টোটাল তরঙ্গ বলছে এ বি সি। ডি ই এফ, ডি ই এফ জি এইচ আই জে কে, এই হচ্ছে আমাদের টোটাল একটা তরঙ্গ। তো সমদশা কখন হবে জানো? এই তিনটা তরঙ্গ এখানে আছে, এখানে তিনটা তরঙ্গ আছে, একটা দুইটা, এই মনে করো তিনটা। তো এটার স্টার্টিং পয়েন্ট এ, এটার স্টার্টিং পয়েন্ট ই, এটার স্টার্টিং পয়েন্ট আই। সো এ ই আই এই তিনটা সমদশা সম্পন্ন। আবার এটার মিডল পয়েন্ট চিন্তা করো, সি, এটার মিডল পয়েন্ট হচ্ছে জি, এটার মিডল পয়েন্ট হচ্ছে কে, তাহলে সি জি কে হচ্ছে সমদশা সম্পন্ন। আবার এই পয়েন্টটা হচ্ছে বি, এখানে এই পয়েন্ট হচ্ছে এফ, এখানে এই পয়েন্ট হচ্ছে জে, বি এফ জে হচ্ছে সমদশা সম্পন্ন। কিন্তু বি মানে ধরো এ বি সি এটা আবার সমদশা সম্পন্ন না। এ ই কে সমদশা সম্পন্ন না। সি ই জি সমদশা সম্পন্ন না। তার মানে সমদশা সম্পন্ন হতে একই রকম দেখতে হইতে হবে। তাহলে এখানে দেখো অ্যানসারটা কি? দেখো তো এবিসি, এবিসি তো হচ্ছে না কোনোভাবে। এসিই
এসি এটাও না, বিডিএফ বি, ভাই ডি কোথায় আমার, এই যে বিডিএফ সমদশা সম্পন্ন না, এইআই এইআই সমদশা সম্পন্ন, মানে যে এইআই সমদশা সম্পন্ন। ঠিক আছে, তাহলে 72 এর অ্যানসার হচ্ছে কত? 72 এর অ্যানসার হচ্ছে 4। ঠিক আছে, 72 এর অ্যানসার হচ্ছে 4। সঠিক সম্পর্ক হলো ল্যামডা ইজ ইকুয়াল টু সি। সিই কি ল্যামডা বলো তো? আচ্ছা নিচেরটা আমরা মুছে দিই। সি কি ল্যামডা? অবশ্যই না, ল্যামডা বাই 2 হচ্ছে সি, তাহলে সি প্রথমটা বাদ। 2 ল্যামডা ইজ ইকুয়াল টু এআই। দুই নাম্বারটা মিলছে, এআই এআই মিলে দুইটাই তরঙ্গ হয়, আমাদের 2 ল্যামডা হয়। 3/2 ল্যামডা সিআই, সিআই সি থেকে এই যে সি থেকে শুরু হইছে, সি থেকে জি পর্যন্ত একটা ল্যামডা, জি থেকে আই পর্যন্ত ল্যামডা বাই 2, তাহলে সিআই কত বলো তো? ল্যামডা প্লাস ল্যামডা বাই 2, এটা কত আসছে আমাদের? 3 ল্যামডা বাই 2 না, তাহলে সিআই 3 ল্যামডা বাই 2 মিলছে না? তাহলে 73 এর সি হচ্ছে অ্যানসার, 2 3, 73 এর সি হচ্ছে অ্যানসার। ওকে, আচ্ছা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন কত দূরত্ব হতে হবে প্রতিধ্বনি শোনার জন্য? তার মানে 2d vt, কত দূরত্ব, তার মানে d বের করতে হবে। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে বলো তো? 332 প্লাস 0.6 ইনটু 40, তাহলে এটা কত হবে বলো তো? 40 ইনটু 0.6, 40 ইনটু 0.6 কত? 356। সো 356 0.1/2, 128 0.1, এটা মনে হয় 12.8 না, 356 ইনটু 0.1/2 17.8, তাহলে এক নাম্বারটা হচ্ছে অ্যানসার। 74 এর এ হচ্ছে অ্যানসার। ওকে, 74 এর এ হচ্ছে অ্যানসার। এবার আসো, অনুদৈর্ঘ্য তরঙ্গ কম্পনের দিকের সাথে কিভাবে আগায়? সমান্তরালভাবে। লম্বভাবে আগায় হচ্ছে অনুপ্রস্থ, সমান্তরালভাবে আগায় হচ্ছে অনুদৈর্ঘ্য বা লংজিটিউডাল। যেটা একটি শব্দেতর তরঙ্গের উদাহরণ কোনটি? শব্দেতর 20 হার্টজের নিচে, যেটা ভূমিকম্প উৎপন্ন শব্দ। ভূমিকম্প যখন হয় তখন তো শব্দ হয় না, মানে আমরা শুনি না, কারণ আমরা 20 থেকে 20,000 হার্টজের মধ্যে শুনি। তো ভূমিকম্পের সময় 20 হার্টজের থেকে কম যেই রেঞ্জ, সেখানে শব্দ হয়, আমরা শুনি না। সো ক্ষেত্রের অ্যান্সার হচ্ছে কত? সি। কম্পাঙ্ক এবং পর্যায়কালের সম্পর্ক কিরূপ? ব্যস্তানুপাতিক। এটা খুব ইজি জিনিস। তারপরে কোন নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচে কোনটি বাড়বে? v is equal to f lambda, so f proportional to v, কম্পাঙ্ক বাড়াইলে তরঙ্গ বেগ বাড়বে। ঠিক আছে, কম্পাঙ্ক বাড়াইলে তরঙ্গ বেগ বাড়বে। ঠিক আছে, কম্পাঙ্ক বাড়াইলে তরঙ্গের বেগ বাড়বে। আচ্ছা আমাদের আর কতগুলো কোশ্চেন আছে দেখি তো। ও এখানে আমি কি বলছে? কম্পাঙ্ক বাড়লে যে কোনটি কমবে, তাহলে পর্যায়কাল হবে অ্যানসার। কমলে তো উল্টা সম্পর্ক, মানে পর্যায়বৃত্ত, পর্যায় বলতেছি, পর্যায়কাল বাড়াইলে তো কম্পাঙ্ক কমে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এইজন্য কম্পাঙ্ক বৃদ্ধি করলে আমাদের কি হবে? পর্যায়কাল কমে যাবে। ঠিক আছে, 78টা এমসিকিউ শেষ। এবার আমরা একটু দেখি যে শব্দ কোন ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দের বেগ কোন মাধ্যমে বেশি? কঠিন মাধ্যমে বেশি। ঠিক আছে, বৈদ্যুতিক লাইনে মৃদু বাদল ঝুলে থাকতে দেখা যায় কেন? কারণ বৈদ্যুতিক তারগুলোর অবস্থান এবং মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুস্পষ্ট ধারণা না থাকায়, সামনের দিকে শব্দ তরঙ্গের প্রতিধ্বনি শুনতে না পাওয়ায় বাদুড়িটি তারে ঝুলে অপর তারটি স্পর্শ করায়। বাদুড় একটি তারে ঝুলে অপর তারটি স্পর্শ করায়, এটা হ্যাঁ ঠিক। তাহলে 81 4টাই অ্যানসার। হ্যাঁ 81 4টাই অ্যানসার। এরপরটা ম্যাথটা তোমরা করতে পারবে আই গেস। একটা কূপ দেওয়া আছে, 20 মিটার খালি, 10 মিটার পানি দেওয়া, এবি হচ্ছে পানির পৃষ্ঠতল, শব্দের বেগ সামথিং দেওয়া আছে, পানির উচ্চতা এইচ এর মান সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে? এটার ম্যাথ আমরা করছি না? করছি, কিন্তু এটার ম্যাথ কিন্তু আমরা করছি। সো ওই ম্যাথগুলো প্র্যাকটিস করলে, তুমি এই ম্যাথগুলো প্র্যাকটিস করে তাহলে দেখবে যে হয়ে যাচ্ছে। কোন তরঙ্গের 100টি পূর্ণ কম্পনে 50 মিটার দূরত্ব অতিক্রম করলে তরঙ্গ দৈর্ঘ্য কত? খুব ইজি ম্যাথ।
100টা পূর্ণ কম্পনে 500 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাই না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? 100টা পূর্ণ কম্পনে 500 মিটার দূরত্ব অতিক্রম করলে একটা পূর্ণ কম্পনে মানে একটা পূর্ণ কম্পনে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে? 500/100 মানে 5 মিটার আর কি। একটা পূর্ণ কম্পন মানেই তো একটা তরঙ্গ দৈর্ঘ্য নাকি? তরঙ্গ দৈর্ঘ্য কত? 5 মিটার। আচ্ছা, এই आंसर। তারপর একটা ম্যাথ বলছে, ভিকারুননেসে আসছে। ভিকারুননেসা মডেল স্কুল, সরি ভিকারুননেসা নুন স্কুল, রেজিডেন্সিয়ালের সাথে ভিকারুননেসা মিলাই আছে। আচ্ছা, এম অবস্থানের প্রতিধ্বনি শোনার সময় 5 সেকেন্ড। তো দেখো এখানে বলছে এই হচ্ছে আমাদের প্রতিফলক পৃষ্ঠ এম টি, আর এখানে আছে আমাদের ডিএম। ডি মানে হচ্ছে ডি মিটার আর কি, ডি মানে হচ্ছে ডি মিটার। একটা প্রতিফলক পৃষ্ঠ দেওয়া আছে, বুঝছো? এটা হচ্ছে আর প্রতিফলক পৃষ্ঠ থেকে ডি মিটার দূরে দেওয়া আছে একটা পয়েন্ট এম, টি থেকে আচ্ছা ডি মিটার দূরে হচ্ছে টি, আর টি থেকে 60 মিটার দূরে হচ্ছে এম। সো এম অবস্থানে প্রতিধ্বনি শোনার সময় 0.5 সেকেন্ড, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332। আচ্ছা, এম অবস্থানে প্রতিধ্বনি শোনার সময় হচ্ছে 0.5 সেকেন্ড, মানে এম অবস্থান থেকে কেউ যদি চিল্লায় তাহলে সে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনে। তারপর দেখি যে কোশ্চেনে কি বলছে। ফার্স্টে বলছে ডি এর ভ্যালু কত, হ্যাঁ আমরা এখান থেকে ডি এর ভ্যালু কিভাবে বের করব বলো তো? সো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলছে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। ডি এর ভ্যালু কত? ঠিক আছে, ডি এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? আমরা পুরোটা দিয়ে করব। এটা যে চিন্তা করো 2d vt যদি আমি বলি, সো ডি এর ভ্যালুটা হচ্ছে আমি যদি বলি যে 60 প্লাস dm মানে d মিটার, বেগ হচ্ছে আমি চিন্তা করি 332 ইনটু 0.1। সো এখান থেকে আমরা ডি এর ভ্যালু বের করতে পারবো না, ডি এর ভ্যালু হবে হচ্ছে আমাদের 332 ইনটু 0.1 ডিভাইডেড বাই 2 মাইনাস 60। তাড়াতাড়ি করে ফেললাম, আশা করি তোমরা বুঝতেছো। এটা অ্যানসার মেবি 27.44 আসবে, তাও তোমরা একটু করে নিও, হ্যাঁ? বাট এটাই সূত্র। সো প্রতিধ্বনি কনসেপ্ট যেখানেই আছে সেখানে 2d vt ইউজ করে ফেলবা, হ্যাঁ? আচ্ছা, ওকে। টি অবস্থান থেকে শব্দ করলে কতক্ষণ পর প্রতিধ্বনি শোনা যাবে? টি অবস্থান থেকে যদি আমি শব্দ করি, সো ডি পাইলাম কত? 27.44। তাহলে এখন টি অবস্থানের ক্ষেত্রে আমি চিন্তা করি, এটা হচ্ছে এম অবস্থান থেকে, এখন আমাদের লাগবে হচ্ছে টি অবস্থান থেকে কি রকম অবস্থা হয়। সো 2d আবারও vt। সো আমাদের এখানে টি লাগবে, টি হচ্ছে 2d, ডি কত? ডি হচ্ছে এবার আমাদের যে প্রতিফলক পৃষ্ঠ থেকে টি এর দূরত্ব 27.44 ডিভাইড বাই কত? টি হচ্ছে 2d বাই ভি হচ্ছে 332। এখান থেকে হিসাব করলে পাবো হচ্ছে 0.165 156, সরি এই যে এক নাম্বারটা 0.1569 সেকেন্ড, ঠিক আছে? তো 86 এ आंसर। শব্দ তরঙ্গের বিস্তার কত গুণ করলে শক্তি 9 গুণ হবে? 3 গুণ। ই প্রপোর্শনাল টু a স্কয়ার দিয়ে করে ফেলবা, ঠিক আছে? একটু জুম আউট করি তো। আচ্ছা, তীক্ষ্ণতার একক কি? ওয়াট পার মিটার স্কয়ার, এটা আমরা জানি। সেকেন্ড দোলকের পৃথিবী পৃষ্ঠে কার্যকর দৈর্ঘ্য কত? ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আচ্ছা, ইম্পর্টেন্ট এমসিকিউটা আমরা কিভাবে করব বলো তো? বলছে সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, এটা জানো মনে হয়। সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, মানে একটা কম্পন সম্পন্ন করতে 2 সেকেন্ড লাগে। সো t is equal to twice pi root over l by g যদি হয়, তাহলে আমরা কিন্তু বর্গ করি তো t স্কয়ার 4 pi স্কয়ার l by g। সো দেখো আমাদের l এর ভ্যালু লাগবে, l এর ভ্যালু হচ্ছে
জিটি স্কয়ার বাই 4 পাই স্কয়ার। জি হচ্ছে 9.8, টি এর ভ্যালু হচ্ছে 2, দোলনকালের মানে কি বলে এটাকে, সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড আর কি, 4 পাই স্কয়ার। এখান থেকে আমরা এল এর ভ্যালু বের করব। কারণ বলছে কি যে কার্যকর দৈর্ঘ্য কত, জিরো পয়েন্ট নাইন নাইন টু, তাহলে বি অ্যান্সার 0.992। ওকে, 89 এর বি অ্যান্সার। ঠিক আছে, 89 এর বি অ্যান্সার। এরপরে আসো, নিচের কোনটি সঞ্চালনের জন্য কোনো মাধ্যম লাগে না? রাজশাহী ক্যাডেট কলেজ, আলোক তরঙ্গ। সূর্য থেকে আলো আসতে কোনো মাধ্যম লাগে না। ঠিক আছে, সূর্য থেকে আলো আসতে কোনো মাধ্যম লাগে না, আলোক তরঙ্গ সঞ্চালিত হতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। শব্দেতর শব্দ উৎপন্ন হয় কিসে কিসে? আচ্ছা, ওয়াশিং মেশিনে যখন সাউন্ড হয় তখন তোমরা শুনো, যেহেতু শুনো তার মানে ওটা কি 20 থেকে 20,000 এর মধ্যে। সো এখানে শব্দেতর বা 20 হার্জের নিচে হওয়ার কোনো সুযোগই নাই। তার মানে ভূমিকম্প এবং পারমাণবিক বিস্ফোরণের সময় শব্দেতর তরঙ্গ সৃষ্টি হয়। তার মানে 91 অ্যান্সার হচ্ছে কত? সি, 2, 3, তাই না? 91 অ্যান্সার হচ্ছে সি বা 2, 3। কথাবার্তায় কত মানের শব্দ উৎপন্ন হয়? আমরা যখন কথাবার্তা বলি তখন কত মানের শব্দ উৎপন্ন হয়? এটা মুখস্থ রাখবা, 40 থেকে 60 ডেসিবেল। 40 থেকে 60 ডেসিবেল মানে এ হচ্ছে আমাদের অ্যান্সার। কথাবার্তা যখন আমরা বলি তখন আমাদের 40 থেকে 60 ডেসিবেলের শব্দ উৎপন্ন হয়। এটা একটা চার্ট দেওয়া আছে তোমাদের বইয়ে, চার্টটা তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, ওকে। এই তো, তাহলে আমরা আজকে টোটাল কয়টা এমসিকিউ করলাম বলো তো? আজকে আমরা টোটাল এমসিকিউ করলাম 92টা। সো 1.5 ঘন্টার একটা ক্লাস, 92টা এমসিকিউ। এবং তুমি দেখো ঘুরে ফিরে বোর্ডগুলোতে একই টাইপের কোশ্চেন কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে, একই টাইপের কোশ্চেন কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে। সো জিনিসটা হচ্ছে যে তোমরা যখন পড়াশোনা করবা, বা তোমাদের তো হাতে টাইম নাই, আর 26 ব্যাচে যারা আছো তোমাদের তো আর হাতে টাইম নেই। সো যখন মানে মনে হবে যে এমসিকিউ গুলো এখন কিভাবে পড়বো, তখন জাস্ট এই ক্লাসগুলা 1x এ না দেখলেও মনে করো তুমি যদি তাড়াতাড়ি দেখতে চাও 1.5x এ দিয়ে দেখতে পারো যে কি টাইপের এমসিকিউ অ্যাকচুয়ালি আসতেছে আর কিভাবে সেগুলো সলভ করতে হয়। কারণ তোমরা তো দেখে থাকবে যে মাঝে মাঝে এমন এমন কিছু টাইপের ম্যাথ আছে যেগুলা একটু ট্রিকি বা একটু ডিফারেন্ট টাইপের বা থিওরি বেসড এমসিকিউ আসতেছে কিছু। সো এই এমসিকিউ গুলো কিন্তু মানে প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু সমস্যা হবে করতে পরবর্তীতে। সো এই সমস্যাগুলো কাটানোর জন্য এই যে ওয়ান শট ক্লাসটা আপলোড করা হবে, এই ক্লাসটা দেখে নিও এবং স্টেপ বাই স্টেপ তোমাদের অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে ওই প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ গুলো কিন্তু এভাবে আপলোড হয়ে যাবে। সো 26 ব্যাচে যারা আছো তোমরা এই ভিডিওটা দেখলে আশা করি উপকৃত হবা। কারণ আর কোথায় কোথায় পড়ছো আমি জানি না, আর আদৌ পড়াশোনা কি ওইভাবে করছো কিনা এটা আমি জানি না। সো তোমরা বিভিন্ন ক্যাটাগরির পোলাপান আসলে আসো, মানে অনেক অনেক ভালো পড়াশোনা করছো, সিরিয়াসলি পড়াশোনা করছো, অনেকে একটু কম পড়ছো, অনেকে পড়েই নেই। সো এক একজনের এক ধরনের অবস্থা আর কি। বাট এক্সামের আগে এসে কিন্তু সবার একটু হুশ জ্ঞান জন্মায় যে এখন একটু পড়তে হবে না কি করবো, ফেল তো করা যাবে না। কারণ এখন যে অবস্থা বাংলাদেশের শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, ফেল কিন্তু মানে পড়াশোনা না করলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে আর কি, ফেল ডিরেক্ট না বলি। এই তো তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো মতো পরীক্ষা দাও আর ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখে কিন্তু খুবই উপকৃত হবা। ঠিক আছে, 92টা এমসিকিউ সলভ করলাম শব্দ এবং তরঙ্গ থেকে। আগামী ক্লাসে মানে আগামী যে লেকচারটা আসবে সেখানে গতি চ্যাপ্টারের উপর আমরা ওয়ান শট দিব। এবং গতি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই হিউজ একটা চ্যাপ্টার, 150+ এমসিকিউ আছে হয়তো, ক্লাসটা একটু লং হবে বাট তোমাদের জন্য ভাই অলওয়েজ রেডি। সো তোমাদেরকে রেডি হতে হবে, পড়াশোনা করো। এক্সাম ফিজিক্স এক্সাম আসতে এখনো মোটামুটি দেরি আছে, 1-1.5 মাস। সো আল্লাহ নিয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।